আপনি করেছেন, আপনাদের দিক থেকে সুন্দর হয়েছে, অনেকটাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাট আরও ভালো করা উচিত সেইটার প্রেক্ষিতে বলছি। আচ্ছা এখন এইখানটা এটা টেরা হয়ে গেছে কেন ভাই? ঠিক করতে হবে এগুলো। মার্জিন প্যাডিং বেশি দিলে সমস্যা, এগুলো সুন্দরভাবে উপস্থাপন করছেন, খুবই জোস হয়েছে। আপনার মার্কআপ সুন্দর হয়েছে, আই হোপ। এটা টেরা হয়েছে কেন এটা একটু দেখি, আমি কিন্তু রিভিউ করব না ক্লাসে। ক্লাসে রিভিউ করবো না, এই যে দেখেন উনি চুরি করছে কোডে, উনি মার্জিন করেছেন, মার্জিন লেফট দিয়েছেন কেন? কি হয়েছে ভাই? আপনি যে এটা দিয়েছেন এটা বাম দিকে গেছে, ভালো কথা। এইখানটা যদি টেক্সট অ্যালাইন করতে সমস্যা ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে তো এমনি আসতো। আপনার ডিভাইস অনুযায়ী মার্জিন লেফট রাইট কইরা মাঝখানে বসানোর চেষ্টা করছেন, এই চেষ্টা করবেন না। ল্যাব দেওয়ার চেষ্টা করবেন না। আমি কিন্তু এরকম কোনো কিছু কখনো দেখাইনি, আর ভিডিওতে তো সব দেওয়া আছে। আর কখনো এরকম চিন্তা করবেন না যে এই অ্যাসাইনমেন্টে কিন্তু সব পোর্শন আমি দেখাইনি, যেমন এটা আমি দেখাইনি। কিন্তু এটা বুঝতে হবে যে এখানে যে জিনিসটা করা উচিত সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে এটা দেখানো আছে। কোনো কিছু না দেখায় আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি কিছু জিনিস এক্সট্রা দেই, ওইটা জাস্ট আপনি লামসাম দেন সেটা আলাদা জিনিস। তখন হয়তো আপনাকে গুগল করতে হবে, কারণ সবসময় আমি যা দিচ্ছি তাই ভিডিও দেখে দেখে করবেন এমনটা হলে কিন্তু জীবনে শিখতে পারবেন না। ওকে ফাইন, এখন আমরা নেক্সট আর একটা প্রজেক্টে ঢুকবো। আপনাদের আজকে পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে? আজকে পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে বলতে পারবেন? 6টা? তাহলে তো আমাদের বুটস্ট্র্যাপ শেখা দরকার গাইস। বুটস্ট্র্যাপটা তো হাত দেওয়া দরকার। তাহলে আমাদের ফ্লেক্সটা আরও ক্লিয়ার হবে, এরপর আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব। এটা বেটার হয়। না হলে র কোডিং যদি করতেই থাকেন তাহলে বুটস্ট্র্যাপের সুযোগটা পাবেন না, বেশি সময় নিতে পারবেন না। এই জন্য বুটস্ট্র্যাপ কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় আমাদের কোডিংটা আরও ইজি হবে। আমি ওই জন্য এটা ফোকাস দিতে চাই। আর র কোডিং করলে যদি এটাতে মাইন্ড বসে যায় তাহলে বুটস্ট্র্যাপ আর ভালো লাগবে না। অথচ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বুটস্ট্র্যাপ বেস করেই চলে। আমি আজকে বুটস্ট্র্যাপের কনসেপ্টটা ক্লিয়ার করি। বুটস্ট্র্যাপ 5 চলে আসছে, যদি চলে আসে অবশ্যই শেখানো হবে। দেখেন তো বুটস্ট্র্যাপ 5 চলে আসছে, কই 5? কে গল্প মারছিল কে? আমিও কোথাও ফেসবুকে দেখছিলাম যে বুটস্ট্র্যাপ 5 চলে আসছে। যদি 5 আসতো তাহলে এখানে দেখাইতো। কোনো সব কিছুরই কিন্তু সবসময় আপগ্রেড হয়। বলেন। আমার এখানে ডকুমেন্টেশন আসে নাই, সো ইউটিউব দেখে আমার লাভ নাই। এটা হ্যাঁ তো এসে গেছে, এখানে আসেনি তো, ডকুমেন্টেশন আসেনি। এখানে না আসলে ওখানে আসে লাভ আছে? অল ভাষণে যায়, কই 5 দেখান, কই আসছে? ও হয়তো মানে ওই টুইটার কোম্পানির সাথে যোগাযোগ আছে। আচ্ছা এখন এই গেট বুটস্ট্র্যাপ, আমরা যে রেকর্ডিং করি সিএসএস করছি এবং কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা কিন্তু ক্লাসে ঢুকে গেছি গাইস। সো শুনেন ভালো করে, বুটস্ট্র্যাপ এটা কিন্তু টুইটার কোম্পানি তৈরি, এবং তারা পার্সোনাল ডেভেলপমেন্টে ইউজ করা হতো, এবং এখন এটা ওপেন সোর্স এবং ওয়ার্ল্ড ওয়াইড 99% ক্লায়েন্ট পছন্দ করে হচ্ছে এই বুটস্ট্র্যাপটা। কেন? কারণ আপনার বুটস্ট্র্যাপে এমন কিছু কোডিং স্ট্রাকচার অলরেডি বিল্ডিং করা আছে যেটার জন্য আপনার একটা কোডিং করতে যে 2 ঘন্টা লাগে ওইটা আপনি আধা ঘন্টায় করতে পারবেন। অর্থাৎ 1.5 ঘন্টার কোড ওরা অলরেডি বিল্ডিং করে রেখেছে। তার মানে কি আমার কোডিংটা সহজ হলো। বাট এই কোডিংটা যে সহজ হচ্ছে, কোডিংয়ে আসলে কেন সহজ হচ্ছে, কোন কোন জিনিসগুলোকে আমার জন্য ইজি হচ্ছে করছে, এইটা বোঝার জন্যই কিন্তু আমাদের এতদিনের যে কোডিংটা করলাম সেটা করা হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু বুটস্ট্র্যাপটা বুঝতে আর কষ্ট হবে না। এবং আমরা লাস্ট ক্লাসে যে ফ্লেক্স করেছিলাম ওই ফ্লেক্স বেস করেই কিন্তু বুটস্ট্র্যাপের কনসেপ্টটা ক্রিয়েট করা হয়েছে। এবং বুটস্ট্র্যাপের যে ফ্লেক্স করা হয়েছে এর পরবর্তীতে
যে আমরা ভার্সন 5 এর কথা বলছি, 6 এর কথা বলছি, এইখানে কিছু জিনিস আপগ্রেড করা হবে, পুরোটাই কিন্তু না। ফ্লেক্স রিলেটেড যে জিনিসগুলো এটা মনে হয় না আপগ্রেড করা হবে, হয়তো কিছু ক্লাস নতুন আসবে। এটা আসলে কিভাবে কি করে ওরা আপডেট করতেই পারে, এমন না যে নট এ বিগ ডিল, এমন না যে বুটস্ট্র্যাপ যে 4টা এখন ইউজ করছে 4.5, 5 আসলে না জানি কি হয়ে যায়, এমনটা কিন্তু না। কোনো বিবর্তন হবে না, পরিবর্তন হবে। বিবর্তন মানে হচ্ছে একেবারে নতুন কিছু, আর পরিবর্তন মানে কিছু জিনিস আপগ্রেড করা। সো এখানে কিন্তু পরিবর্তন হবে, বিবর্তন হবে না। এটা বুঝতে বুঝতে হবে, কিছু জিনিস হচ্ছে কিছু পোর্শন ওরা আপগ্রেড করছে, নট এ বিগ ডিল। এবং আপনি যদি এটা নিয়ে কনফিউজড বা এটা নিয়ে যদি ডকুমেন্টেশন পড়তে চান, এই যে যখন 5 আসবে তখন আপনার এই মাইগ্রেটে যাবেন, মাইগ্রেশনে যাবেন, যাওয়ার পরে মাইগ্রেশন টু ভার্সন 4, ভার্সন 5 আসেই নাই। এখন একটা ফোন আইফোন 10, সরি আইফোন 20 লঞ্চ হবে, আইফোন 20 লঞ্চ হবে, এটার জন্য 2 মাস ধরে ইউটিউব ভিডিও চলতেছে, সবাই খালি ব্র্যান্ডিং করতেছে, অ্যাডভান্স বুকিং দিচ্ছে, অথচ বাজারে আইফোন 20 আসেই নাই। তো এখানে কিন্তু বুটস্ট্র্যাপ 5টাকে এরকম ওরা মার্কেটিং করতেছে যাতে এটা মানুষ ইউজ করে, কিন্তু আসলে এটার কোনো মানে কোনো সোর্স এখনো এখানে আসেনি। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর এমন না যে মেন্টর না বুঝাইলে জীবনে বুঝবেন না, এমনটাও কিন্তু না। সো আপনারা যে 4.5 বুঝতেছেন এনাফ, এইটা বুঝলে ওইটা বুঝবেন। আর ওইটা বুঝতেই হবে এমনটা কিন্তু না, 4.5 দিয়ে দিব্যি ফ্রিল্যান্সিং করতে পারবেন আগামী 10 বছর। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, কেউ এমন না যে আপডেট হয়ে গেছে, হ্যাঁ আপডেটের সাথে আপনাকেও তালে তাল মিলাইতে হবে, নিজেকেও ওইভাবে আপডেট করতে হবে, তার মানে এই না যে তাড়াহুড়া করতে হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। যা শিখতেছেন এই ভিতটা আগে স্ট্রং করেন। যদি চিন্তা করেন যে 5 আসছে, 5টা শেখা দরকার, 4.5 কেন শিখাচ্ছে, যদি আপনি 5 শিখতে চান তাহলে 4.5টাও শিখতে হবে, এটাও কিন্তু চিন্তা করতে হবে। যারা 3.7 বোঝে তারা কিন্তু 4.5টা ভালোভাবে বোঝে, আর যারা 4.5 বুঝবে তারা তাদের জন্য 5টা আরও বেশি ইজি। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ডিরেক্ট আপডেটে ঢোকা যায় না। কেউ যদি, অনেক মানুষ আছে যারা আইফোন চালাতে পারে না, কারণ আইফোনে বাটনই নেই, কেমনে চালাবে। অথচ যারা অ্যান্ড্রয়েড চালাতে পারে তারা আইফোনে একটা ধারণা পেতেই পারে, কিন্তু যারা ডিরেক্ট আইফোন চালাচ্ছে স্মার্টফোন হিসেবে তারা একটু মানে ভয় পায়, এবং আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে, আমি একজনকে দেখেছি এরকম ভয় পায়। সো ওইটা নিয়ে চিন্তা করবেন না, আস্তে আস্তে আগে কোডিং নলেজ নেন, তারপর ভার্সন নিয়ে চিন্তা করেন। যা দিচ্ছি এটা আপনাদের আপনাদের এইটা নিয়ে দিব্যি অনেক দূর যেতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন গেট স্টার্টেডে যাই। এটা নিয়ে কথা বলাই হয়নি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ এখন যে ভার্সনটা চলছে বা যে ভার্সনটা আছে যেটাই হোক না কেন, বুটস্ট্র্যাপ যে এটাকে বলা হয় একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক কিন্তু অনেক ধরনের আছে, আপনার নাম শুনবেন, রেলস ফ্রেমওয়ার্ক, রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেলস প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক। তারপর আপনারা কোঅর্ডিনেটের নাম শুনেছেন, ল্যারাবেল নাম শুনেছেন, এগুলো কিন্তু এক ধরনের ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে, মনে করেন একটা কোডিং করছেন, বারবার একই র্যান্ডম একটা প্রজেক্ট করার জন্য করছেন, একটা কোড করলেন, আবার নেক্সট কোনো একটা ক্লায়েন্টের জন্য আর একটা প্রজেক্ট করার জন্য আবার ওই একই কোডিং আবার করতে হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটা যদি অর্গানাইজ হতো, একটা ফাংশনালিটির মধ্য দিয়ে যদি যেত, তাহলে আমার জন্য সুবিধা হতো, আমাকে বারবার একই রকম কোড ইন্টিগ্রেট মানে করার দরকার হতো না। একবার আমি করে রাখতাম, ওটাই বারবার ইন্টিগ্রেট করতাম। অর্থাৎ আপনি মনে করেন বিয়ে করবেন, তো বিয়ে করবেন আপনি, ক্যাটারিং হাউসে গেলেন, আপনি বললেন যে আমি 500 লোকের বিয়ের বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করতে চাই। ওই লোক কিন্তু ওর ওর কিন্তু সব সেট করা থাকে, ওই লোকের সব কিছু সেট করা থাকে, বিয়ে থেকে শুরু করে বার্থডে থেকে শুরু করে তালাক থেকে শুরু করে যত রকমের প্রোগ্রাম আছে, সব রকমের প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট তার কাছে থাকে। এখন আপনি যখনই বলবেন বিয়ের কথা, সে কিন্তু তার চার্ট বা মেনু আপনার সামনে, যে ক্যাটালগ বলে যেটাকে, ও কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে, আপনি কি চান দেখেন, চুজ করেন। তার মানে কি সব কিছু রেডি থাকে, আপনার কাজ হচ্ছে সঠিক জায়গায় নক করা, সঠিক বাটনে ক্লিক করা যে আমি এটার জন্য এই প্রোগ্রাম করতে চাই, ওরা আপনাকে আপনাকে ডিসপ্লে দেখাবে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ডান, পেমেন্ট দিলেন, অলরেডি ডান। এইটাকে বলা হয় ফ্রেমওয়ার্কের মতোই এই জিনিসটা কাজ করে। অর্থাৎ আপনার সব কিছু প্রি ডিজাইন করা থাকে, প্রি ডেভেলপ করা থাকে, আপনার কাজ হচ্ছে এটাকে কল করা এবং আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা। সিএসএস, সিএসএস এর উপরে এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মতো আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, উইকি, তারপর হচ্ছে ফাউন্ডেশন, অনেক রকমের ফ্রেমওয়ার্ক আছে। সো ওগুলোও কিন্তু খুব চলে। আমরা যেরকম বুটস্ট্র্যাপ কিন্তু ওপেন সোর্স, আপনি কিন্তু এটা দিব্যি ইউজ করতে পারবেন ফ্রি, তবে এটা আরও কিছু ভার্সন আছে যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কে ইউজ করা হয়, যেমন হচ্ছে নোট জেস, ভিউ জেস, ল্যারাবেল, কোঅর্ডিনেটর,
কোঅর্ডিনেটর নাই, ল্যারাবেলের হয়তো থাকতে পারে, বা ভিউজেস জাভাস্ক্রিপ্ট রিলেটেড কিছু ম্যাটেরিয়াল ডিজাইন নামে একটা শব্দ আছে, আপনারা শুনবেন, ইউআই ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইন, বুটস্ট্র্যাপের একটা পার্ট। বুটস্ট্র্যাপ ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে সার্চ দিবেন, আপনি পাবেন গুগল করলে। ওই জায়গাগুলোতে আপনাকে পে করতে হবে, ফ্রি ফ্রি ওরা দেয় না। এইটা আপনার জন্য ফ্রি, ওইটা হচ্ছে পে করতে হবে। ওইখানে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু করা আছে। তো আমরা এই জিনিসটা না শিখলে কিন্তু ওটা বুঝবো না, আর ভার্সন নিয়ে চিন্তা করার দরকার নাই। সো এখন আমাদের এই বুটস্ট্র্যাপের এই ফ্রেমওয়ার্কটা শিখলে সুবিধাটা কি? আমরা যে মার্কআপ করি না, আমরা একটা মার্কআপ করি, একটা ওয়েবসাইট ডিজাইন করা ফিল করি যে কিভাবে কি ডিজাইন করতে হবে, এরপরে আমরা মার্কআপ করি, এরপরে আমরা সিএসএস করি ক্লাসগুলো বসায় বসায়। কিন্তু সিএসএস, এই যে গেট বুটস্ট্র্যাপ যে আছে, বুটস্ট্র্যাপ যে ফাইল আছে, এর ভিতরে সিএসএস একটা ফাইল আছে, এবং এই ফাইলের ভিতরে একটা মানুষ একটা ওয়েবসাইট বানানোর জন্য যা কিছু লাগে, যত কিছু লাগে, সব কিছু এর মধ্যে বিল্ডিং করা আছে। আমার কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে ইন্টিগ্রেট করা। অর্থাৎ আমি এতদিন ধরে কি করতাম, মার্কআপ করে তারপর সিএসএস করতাম, তাই না? এবং এখন যেটা করব, সিএসএস অলরেডি করা আছে, এখন শুধু মার্কআপ করব এবং আমার ওয়েবসাইটটা রান হবে। মানে বেশি কিছু ভেজাল নাই, খুবই সিম্পল একটা একটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে। তবে বুটস্ট্র্যাপ শুধুমাত্র সিএসএস দেয় না, এটার সাথে আমরা যে করিও পাবো, যে করির প্লাগইন পাবো। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, এখন আমরা এই বুটস্ট্র্যাপ যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের ডাউনলোডসে যেতে হবে সবার আগে। যাওয়ার পর এখানে দেখবো হচ্ছে কম্পাইল সিএসএস জেএস। এখানে দুই রকমের ফাইল পাবেন, আরও ফাইল পাবেন এক্সাম্পল রিলেটেড, এবং এখানে অলরেডি তৈরি করা থাকে যে জিনিসগুলো আপনি পাবেন এখানেও। যদি আমি ওপেন এ নিউ লিঙ্কে যাই, এখানে দেখবেন অনেক কিছু তৈরি করা আছে। এগুলো তখন ইন্টারেস্ট ফিল করবেন যখন আপনি কোডিংয়ের ভিতরে ক্লাসগুলো সম্পর্কে বুঝবেন। ভিতরের জিনিসগুলো না বুঝলে কিছুই বুঝবেন না, কিছুই বুঝতে পারবেন না। সো আমাদের দরকার হচ্ছে এটা, কম্পাইল সিএসএস জেএস। যদি আপনি ডাউনলোড সোর্স ডাউনলোড করেন, এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ যাদের ইন্টারনেট প্রবলেম, লোকালি কাজ করতে চান, যারা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করেন, তারা এটা ডাউনলোড একবার করে নিলেই লোকালি আপনি এগুলো মানে ইউজ করতে পারবেন। এবং একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপের যে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, এটার জন্য কোনো মেন্টরের প্রয়োজন হয় না। আপনি নিচেই ডকুমেন্টেশন দেখে দেখে সব কিছু ইউজ করতে পারবেন। আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেবো ধরে ধরে। আমি যখন ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে, এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারে এটা ইন্টিগ্রেট করব, রাইট? এটাকে আমরা পিন করি, পিন টু কুইক অ্যাক্সেস, তাহলে আমরা এখানে পাবো। এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি যেখানে আমরা বুটস্ট্র্যাপ শিখব। এর ভিতরে এটা ডাউনলোড যে হচ্ছে সেটা আমরা অ্যাড করব, তারপরে আমরা ভিতরে স্ট্রাকচারগুলো দেখব। ঠিক আছে? এখানটায় ডাউনলোড করার পর এখানে তেমন কিছু নাই। তারপর হচ্ছে কন্টেন্টসে যাই, এখানে স্ট্রাকচারটা বলে দেয় আমরা যে ডাউনলোড করছি সেখানে কি কি পাওয়া যায়, কি কি কোন কোন ফাইল পাওয়া যায়। ব্রাউজার্স অ্যান্ড ডিভাইস, যদি এখানে যাই, কোন কোন ডিভাইস এটা সাপোর্ট করে সেটাই দেখছেন। গ্রিন জোন দেখতে পাচ্ছেন, যে গ্রিন কালার, তার মানে আপনি ম্যাক থেকে শুরু করে এভরিথিং সাপোর্ট করতে পারবেন। উইন্ডোজ, সাফারি, সাফারি নামে কিন্তু একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারটা কিন্তু ম্যাকের জন্য, নট উইন্ডোজের জন্য, বাট অনেকেই উইন্ডোজ ইউজ করে, ইভেন আমি নিজে ইউজ করি। অর্থাৎ ক্লায়েন্টের কিছু কাজের জন্য অনেক সময় দরকার হয়। তো বুটস্ট্র্যাপ যখন ইন্টিগ্রেট করবেন, উইন্ডোজ থেকে যখন সাফারি ইউজ করবেন, তখন এটা কাজ করবে না, এটাই বলছে। বাকি ওভারঅল সব কিছুতেই সব কিছু কাজ করবে, কোনো সমস্যা নাই। আর এখানে যদি জাভাস্ক্রিপ্টে যাই, জাভাস্ক্রিপ্ট অর্থাৎ জেএস এর মধ্যে ঢুকছি। জাভাস্ক্রিপ্টে আমরা একেবারেই কিছুই শিখবো না এখানে, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে আলাদাভাবে ক্লাস করব, তখন আমরা এগুলো আরও ভালোভাবে যাচাই বাছাই করে বেসিক নলেজটা নেব। কিন্তু এখন আমরা যে করি ইন্টিগ্রেট করব, যতটুকু বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য লাগে ততটুকু আমরা ইন্টিগ্রেট করব। শেখার কিছু থাকবে না এই মুহূর্তে। আমরা কয়েকটা ক্লাস পরে আমরা জাভাস্ক্রিপ্ট বেসিক শিখব, যে করির লজিক শিখব, এবং যে করির কিছু প্লাগইনের ইন্টিগ্রেশন দেখব। আচ্ছা, এখন থিমিংয়ে যাই। থিমে গেলে এখানে কিছু নাই, এগুলো দেখার কিছু নাই, এগুলো দেখার কিছু নাই। লেআউটে যান। লেআউটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্লাস ডিফাইন করা আছে। কোন ক্লাস কোন ডিভাইসে কতটুকু উইথ নিচ্ছে সেটা বলে। এবং এখানেই কিন্তু মজার জিনিস পাবেন, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ আপনাকে রেসপন্সিভের জন্য কাজ করায়। অর্থাৎ আপনি একটা মেইন ওয়েবসাইট, সাপোজ ফর এক্সাম্পল
এই ওয়েবসাইটটা আমি একটা ক্লায়েন্টের জন্য বানিয়েছি, হয়তো আপনারা আজকে গ্রুপে দেখেছেন। এই ওয়েবসাইটটার শুরুতে যাই, একদম শুরুতে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা। এখন এই ওয়েবসাইটটাতে আমি যদি রেসপন্সিভের কথা চিন্তা করি, তাহলে মোবাইল ডিভাইসে দেখেন এটা চিকন হয়ে গেল এরকম, স্ক্রল করে দেখেন ও নিচে নিচে আসছে, এখানটা ও একা, এখানে এরকম, এখানে 3D মডেল এখানে দেওয়া, এইভাবে ভিডিওটা প্লে হচ্ছে, এ একাই উপরের দিকে। আর নিচের দিকে যদি যাই আমরা এইভাবে এইভাবে নিচের দিকে দেখতে পাবো। বোঝা গেছে? কিন্তু আমি যখনই বড় ডিভাইসে যাব তখন আমি এইরকম দেখতে পাচ্ছি, এইরকম দেখতে পাচ্ছি, এইরকম দেখতে পাচ্ছি, এটা এরকম দেখতে পাচ্ছি, আবার এটা এরকম দেখতে পাচ্ছি। আর আরও যদি বড় করি তাহলে আমি এরকম দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মোবাইল ডিভাইসে যেমন দেখতে, ডেস্কটপ ডিভাইসে কিন্তু এরকম দেখতে না, এবং এটাকেই বলা হয় রেসপন্সিভ। আপনি ডেস্কটপে যেরকম ফেসবুক চালান, সাইড বার থাকে, গ্রুপের এরকম ইনফরমেশন থাকে, মোবাইলে কি এরকম থাকে? মোবাইলে কিন্তু পুরোটাই চেঞ্জ, রাইট? সবাই আছি ক্লাসে? আচ্ছা গাইস, এখন আমরা এই ক্লাসগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা এইটার ভিতরে ঢুকি, ঢোকার পরে জিনিসগুলো দেখার চেষ্টা করি। সো বুটস্ট্র্যাপের, জি জি, হ্যাঁ হ্যালো বলেন, কে কথা বলেন? কেউ আসেননি কথা বলার জন্য? শুধু আওয়াজ পাই, কথা পাই না। বলেন। হুম, বলেন। এতক্ষণ কি করলাম? দেখাচ্ছি আবার। বুটস্ট্র্যাপটা ডাউনলোড করবেন। আমি যদি এখানে যাই, মেইন হচ্ছে ওয়েবসাইট, এটা ডাউনলোডে ক্লিক করবেন। করলে আপনি এই ডাউনলোডসে চলে আসবেন, তারপর এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এবং এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা নিয়ে আসছি। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তারপর এটাকে আমি এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট। আমি কিন্তু অনেক ধীরে ধীরে আগাবো, চিন্তা করবেন না। আর মিউট করেন সবাই। আর এটাকে আমি ডিলিট করে দিই। এটা এক্সট্রাক্ট করার পর বুটস্ট্র্যাপের এই ভার্সনটা দেখতে পাচ্ছেন 4.5 অনেক বোল্ডারের ভিতরে ভিতরে চলে গেছে। এর ভিতরে সিএসএস ফোল্ডার পাবেন। সিএসএস এর ভিতরে দেখেন অনেকগুলো ফাইল আছে। মূলত এটা কিন্তু স্যাস দিয়ে করা, আপনারা হয়তো স্যাস সম্পর্কে শুনেছেন। দ্যাটস এতগুলো ফাইল ক্রিয়েট করতে হয় বা করে। তো আমরা শুধুমাত্র এই জিনিসটা রাখবো, বাকি সব ডিলিট করে দেবো, কোনো কিছু দরকার হবে না। এবং আমি যদি এটাকে এটাও রাখি, এই দুটো ফাইল কিন্তু একই, তো আমি ডিলিট করে দিই। দুটো ফাইল একই হলেও দুটোর মধ্যে নাম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এইখানে দেখেন এই ফাইলের সাইজ হচ্ছে 193 কেবি, এই ফাইলের সাইজ হচ্ছে 156 কেবি। কেন? এই ফাইলের কোড প্রায় সেম, প্রায় সেম না, 100% সেম। এবং এই ফাইলের কোডগুলো হচ্ছে আমরা যেরকম ইন্টার দিয়ে দিয়ে স্পেস দিয়ে দিয়ে কোডিং করি, এই ফাইলে কিন্তু ওইরকম না, একটা মিনিফাইড করা। সো ওই জন্য এটা হচ্ছে, আমি আবার এটা এক্সপ্লেন করব। জাভা স্ক্রিপ্টের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে যে কোয়েরি থাকে, আমরা শুধুমাত্র এটা নিব, বাকি সব ডিলিট করে দেবো, দরকার নাই। এই জিনিসগুলো নিয়ে আমরা পরে ডিটেইলে আলোচনা করব। তবে আমাদের সিএসএস কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এই অংশটুকু কপি করে আমি কি করব, এই জায়গাটায় পেস্ট করে দেবো, বাইরে নিয়ে আসলাম, এটা ডিলিট করে দেই। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। সো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা অ্যাড করে দিই। আচ্ছা একটু ওয়েট করেন, সব ডিলিট করতে হবে। ওকে, এর ভিতরে ঢোকার পর আমরা যে ফোল্ডার পাচ্ছি বুটস্ট্র্যাপ ডট সিএসএস, দেখেন এখানে কন্ট্রোল এন্ড যদি ক্লিক করেন তাহলে আপনি একদম নিচে চলে যাবেন। 10,277টা লাইনের কোড করা আছে অলরেডি। দেখেন আপনার কোডিংটা কতটা ইজি করে দিয়েছে। এখানে কিন্তু ট্যাগ এবং ক্লাস দুটো সমন্বয়ে কিন্তু কোডিংটা করা। অর্থাৎ আপনি নর্মাল ট্যাগ দিয়েও যে কোডিং করা দরকার সেটাও কিন্তু করা আছে। এই যে দেখেন অনেকগুলো ট্যাগ দিয়ে করা আছে, আবার ক্লাসগুলো দিয়েও করা আছে। আমি যখন ওয়েবসাইট বানাই মার্কআপ করার পর আমরা কি করি, ফিল করি যে কোন ক্লাসে কি ডিজাইন করব, ওই অনুযায়ী আমরা ক্লাসগুলো বসাই, পরে আমরা মার্কআপ করার পর সিএসএস করি। এইখানটায় আমি যখন মার্কআপ করব, ওয়েবসাইট ডিজাইন করব, আমাকে এটা জানা উচিত যে কোন জায়গায় কোন ক্লাসটা দিলে বুটস্ট্র্যাপের ওই ক্লাসের প্রপার্টি ভ্যালু কাজ করবে। যেমন এখানে মার্জিন বটম ড্যাশ 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 দেওয়া আছে,
এখানে আমি h1 ট্যাগ দিয়েও কিন্তু যদি দেই কোনো কন্টেন্ট লিখি অটোমেটিক্যালি এই সিএসএসটা পেয়ে যাবে। এবং আমি যদি কোথাও অন্য কোনো ট্যাগ লিখে অথবা আমি ধরে নিলাম স্প্যান ট্যাগ দিলাম, স্প্যান ট্যাগে কোনো একটা কন্টেন্ট দিলাম, আমি যদি চাই এরকম একটা ডিজাইন হোক তাহলে কিন্তু এই ক্লাসগুলোও দিতে পারি। কারণ ওরা যত ট্যাগ আছে হেডিং ট্যাগ এবং ট্যাগগুলো ক্লাসগুলো ওইটা সহ কিন্তু ডিজাইন করে দিয়েছে। এবং সাইজের ক্ষেত্রে দেখেন নর্মাল ট্যাগও আছে ক্লাসও আছে, মানে ওরা এমনভাবে ডিজাইন করেছে যার যেটা লাগে সে সেটা ইউজ করতে পারে ইচ্ছে মতো। খুবই সিম্পল একটা জিনিস। এবং এখানে আরও নতুন নতুন কিছু কোড দিয়েছে, ইমপ্লিমেন্ট করেছে, যেগুলো আমি নিজেও ইউজ করিনি কখনো। যেমন এই যে ডিসপ্লে 2 দিয়েছে, 3 দিয়েছে, 4 দিয়েছে, এগুলো আমি কখনো ইউজ করিনি। আর ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য সবই যে ইউজ করতে হয় এমন না। এবং এইটার অনেকগুলো কোড, রাইট, প্রায় 10,000 লাইন। দ্যাটস ওয়াই আমরা মিনি ফাইলটা ইউজ করতে পারি। মিনি ফাইল মানেই হচ্ছে 1 লাইন। এগুলো কমেন্টিং ছিল, একটা মাত্র একটা মাত্র কোড, একটা মাত্র লাইন। এবং এটার কারণে কিন্তু সাইজ ছোট এবং ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হয়। আমি যদি এটাকে ভিউ করি র্যাপিং করে তাহলে দেখবেন আমাদের কোড জগা খিচুড়ি। এখন কেউ যদি আপনারে কয় যে এই বুটস্ট্র্যাপের অমুক কোডটা তুমি এডিট করে দাও, তাহলে পারবেন? খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবেন, সুইসাইড করবেন নাকি? এই জন্য আমরা এটা ইউজ করব ইনিশিয়ালি যখন আমরা শিখব। আই হোপ আপনারা যদি আমার সাথে থাকেন, কন্টিনিউয়াসলি কাজগুলো করেন, বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা জিনিস আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে যে 10,000 লাইন যে কোড আছে সবগুলো কিন্তু শেখার দরকার হবে না। কিন্তু আমি প্রসেসগুলো এমনভাবে বলে দিব, আপনার যতটুকু দিচ্ছি ততটুকু দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো একটা নিজের প্লেসমেন্ট তৈরি করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আমি যা জানি তাই কিন্তু আপনাদের শেখাবো, কোনো কিছু লুকাবো না। আমি যা জানি তাই আপনাদের দিয়ে দেওয়া হবে। সো কখনো এরকম ভাববেন না যে রনি ভাই কোনো কিছু শেয়ার করেনি। আমি যা জানি সবই আপনাদের সাথে শেয়ার হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। সো আমরা কি করব, মিনি ফাইলটা ইউজ করব না, এক্সটেন্ডেডটা ইউজ করব। আমার ওয়েবসাইটটা একটু স্লো হবে, বাট আমরা ইউজ করব বোঝার জন্য। নিউ ফাইল, এই জায়গাটা আমরা কি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই না, এটা করি। এবং এটা করার পর এখানে আমরা মার্কআপ করি না, এরকম এইচটিএমএল, তারপর হচ্ছে ট্যাবে ক্লিক করি। এটাও করতে হবে না গাইস, কারণ এটা করা আছে। ইন্ট্রোডাকশনে যাবেন, যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনারা একটা স্ট্রাকচার পাবেন। এবার এখানে কপিতে ক্লিক করলে কপিট অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সেটা। এটা আমরা এখানটা দিয়ে দেব, ডান। নতুন কিছু জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইএন। আপনারা যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি, এটা না, এখানে যদি আমি এখানে রিলোড দেই, এই যে দেখেন উপরে আমাকে বলতেছে জার্মান নাকি ইংলিশ। কেন বলেন তো? কারণ জার্মানের যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজের ওই অক্ষরটা ডিই মেবি, এইটা এখানে দেয়া। বুঝতে পারছেন? আবার ওয়েবসাইটে যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয় তখনও কিন্তু একটা পপ আপ বের হয় লাইক দিস, যেটা এতক্ষণ বের হচ্ছিল। এই যে এরকম দেখায় না অনেক সময়? সো এইটা কেন দেখায়? কারণ এইটার জন্য। আচ্ছা, এখানে দেখেন মেটা ট্যাগ কার্ড সেট UTF-8 দেয়া। এটার মানে হচ্ছে আমরা অনেক সময় স্পেশাল ক্যারেক্টার দেখি বিভিন্ন রকমের, আপনি কিন্তু আপনার কিবোর্ডের আউন্স পাউন্ড খুঁজে পাবেন না। তারপরে বিভিন্ন রকমের ইমেজি ইউজ করি, ইমোজি ওয়েবসাইটে, রাইট? ওগুলো যাতে যে কোনো কান্ট্রি থেকে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ভিজিটর এবং যে কোনো ব্রাউজার থেকে যাতে পারফেক্টলি সাপোর্ট করে, দ্যাটস ওয়াই মেটা ট্যাগ কার্ড সেট UTF-8 দেওয়া হয়। অ্যাকচুয়ালি মেটা ট্যাগগুলো এই ধরনের জিনিসগুলোতে সাপোর্ট করে। যেমন মেটা ট্যাগ এখানে বলা আছে ভিউপোর্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1 শ্রিঙ্ক টু ফিট নো। আপনারা যদি এখন মোবাইল ভিজিট করেন, মোবাইলে যদি কোনো ব্রাউজার অন করেন, কোনো ওয়েবসাইট যদি রান করেন, আপনি যদি কোনো ইমেজে ডাবল ক্লিক করেন ইমেজটা জুম হয়, আবার ডাবল ক্লিক করলে জুম আউট হয়। ইভেন রেসপন্সিভনেসটা কাজ করানোর জন্যই কিন্তু এই মেটা ট্যাগটা ইউজ করা হয়। কথা বোঝা গেছে? এবং এখানে দেখবেন একটা লিঙ্ক করা আছে যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের সার্ভার লিঙ্ক। এটাকে বলা হয় সিডিএন লিঙ্ক। সিডিএন বলতে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, বুটস্ট্র্যাপ সিডিএন। অর্থাৎ এই সাইটটা, অর্থাৎ এই লিঙ্কটা, এই সিএসএসটা একটা ফাইলের মধ্যে এই ফোল্ডারের ভিতরে অলরেডি সার্ভারে রান করা আছে, সার্ভারে লোডেড করা আছে, একটা ক্লাউড সার্ভারে। এবং ওইখান থেকে আমি লিঙ্কটা যা সেখানে ইন্টিগ্রেট করে দিয়েছি, যেটা বুটস্ট্র্যাপ প্রোভাইড করে। এবং আমি যদি ওয়েবসাইট এখন ভিজিট করি, বা সরি আমি যদি ওয়েবসাইটে রান করি, ওয়েবসাইটে একটু লোড হবে। কেন বলেন তো? কারণ আমি কিন্তু ইন্টারনেট থেকে এটা কিন্তু লোডেড হবে, এই জন্য কিন্তু ওয়েবসাইটটা স্লো হতে পারে। যদি আমি ওয়েবসাইটটা রান করি সার্ভারে, অর্থাৎ আমি যদি গিটহাবে তুলি বা অন্য কোথাও তুলি এবং এখানে যদি সিডিএন লিঙ্ক করি, যেহেতু এটা সার্ভারে লোডেড এবং আমার ওয়েবসাইটটা সার্ভারে, তখন আমার ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হবে।
ইনিশিয়ালি আমরা কি করব, লোকালি কাজ করব, অর্থাৎ আমার যে সিএসএস ফাইলটা bootstrap.css এইটা আমরা ইন্টিগ্রেট করব এইখানটায়। কথা বোঝা গেছে? তো আমার এইখানকার নিচের এই কোডগুলো লাগবে না, ডিলিট করে দেই। এবং এখানে bootstrap min.css নিব না, নর্মালটা নিব এবং সিএসএস ডিরেক্টরিটা পাইয়ে দেব। দ্যাটস ইট, শেষ হয়ে গেছে। আমাদের কাস্টম সিএসএস করতে হতে পারে, সেটা আমরা নিচে লিঙ্ক করব এবং এখানে আমরা বলবো style.css। কারণ বুটস্ট্র্যাপ কিন্তু আপনাকে স্ট্রাকচার তৈরি করে দেয়। যদি কোনো কাস্টম সিএসএস বা নিজস্ব সিএসএস যদি নাই থাকে, তাহলে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট একই রকম দেখতে হইতো, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে যদি করা হতো শুধু। তো এই জন্য কাস্টম সিএসএস তো অবশ্যই লাগবে, রাইট? এই নামে আমরা একটা ফোল্ডারও ক্রিয়েট করব, সরি ফাইল ক্রিয়েট করব। এই জায়গাটায় নিউ ফাইল, আমরা ফাইলটা ক্রিয়েট করে ফেললাম। এবার এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেলটা কিন্তু নিচে দেওয়া, আমরা সচরাচর জানি যে উপরে দিতে হয়। হেড ট্যাগের মধ্যে যে কোনো জায়গায় দিলেই হয়, এটা কোনো নট এ বিগ ডিল। সো আমরা এখানে বুটস্ট্র্যাপ সিএসএস বোঝার চেষ্টা করব, এই জন্য আমি টাইটেলটা এরকম দিয়ে দিলাম। আমরা প্রজেক্ট বেস লার্নিং করব, আমরা সিম্পল একটা জিনিসকে বানানোর চেষ্টা করব, ওটা আমি ডেমো দেখাচ্ছি একটু পর। আর এখানে কিছু জাভাস্ক্রিপ্টে কিছু লিঙ্ক আছে, যেগুলোকে বলা হয় সিডিএন লিঙ্ক। আর আপনারা হয়তো যে কোরি জাভাস্ক্রিপ্ট নাম শুনেছেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে র কোডিং মাদার ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, এবং জাভাস্ক্রিপ্টের উপরে বেস করেই কিন্তু যে কোরি প্লাগইনগুলো ইন্টিগ্রেট করা হয়। যে কোরি যা একটা প্লাগইনের কাজ, প্লাগইন ইন্টিগ্রেট করা। প্লাগইন মানে কি? ওই যে বললাম, আমি একটা জিনিস চাই, আমি একটা স্লাইডার চাই, স্লাইডারে র কোডিং না করে ওইটা অলরেডি একটা ফাংশনের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া, এবং ওইটাকেই যে কোরি জাভাস্ক্রিপ্টের ভাষায় যে কোরি বলা হয়। এবং যে কোরি হচ্ছে অ্যাডভান্স কোডিং সিস্টেম, জাভাস্ক্রিপ্ট হচ্ছে র কোডিং। তো র কোডিং বেসিক না জানলে কিন্তু যে কোরি বুঝবেন না। এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু এটাকে বলা হয় ক্লায়েন্ট বেস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। তো আচ্ছা, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিকটা আমরা খুঁটিনাটি একটু শিখব। বাট একটা সময় যদি আপনি জাভাস্ক্রিপ্ট লাইনে বা এটা যদি কেরিয়ার করতে চান, অর্থাৎ আপনি যদি রিয়াক্ট জে শিখতে চান, ভিউ জে শিখতে চান, নোট জে শিখতে চান, তখন আপনি এই লাইনে এই জাভাস্ক্রিপ্টের বেসিক সম্পর্কে তখনও কিন্তু আপনি ভালো ধারণা নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যেমন আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, যেমন হচ্ছে পিএইচপি হোক বা যে কোনো ওয়েবসাইটের হোক না কেন, আপনি ইভেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টও যদি শিখতে চান, তবুও আপনাকে পিএইচপি বেসিক জানতে হবে, নাহলে হবে না। এই এক্স্যাক্টলি এটাও জানতে হবে। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বলা হয় এটাকে, লাইক বুটস্ট্র্যাপে যেরকম আমরা সিএসএস লাইব্রেরি ইউজ করছি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আর নিচে যে দুটো লিঙ্ক দেওয়া আছে, এই দুটো হচ্ছে যে কোয়েরি প্লাগইন। তো প্লাগইনগুলো তখনই কাজ করবে যখন আপনি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করবেন। এটার স্ট্রাকচারটা এরকম। যদি আমি এটা নাও দিই কোনো সমস্যা নাই, বাট আমরা এটা ইউজ করব। বাট এখন আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার মেনটেন করব, দেখব যে আসলে কিভাবে কি করে এইখানটায় আমরা। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন তো? আমি একটু কোয়েরি করে নেই, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এখানে কিন্তু অলরেডি আমরা bootstrap.css দিয়েছি এবং style.css এর নিচে দিয়েছি। আপনি মাল্টি সিএসএস ইউজ করতেই পারেন, হতে পারে বুটস্ট্র্যাপে এমন একটা সিএসএস দেওয়া আছে, যেমন হচ্ছে আমি কন্টেনার উইথ দিয়েছি যে 1200 পিক্সেল, কিন্তু যেটা বুটস্ট্র্যাপে দেওয়া আছে 1200 পিক্সেল সাপোজ। কিন্তু আপনি কাস্টম সিএসএস করে চিন্তা করতেছেন যে আমি 1200 পিক্সেল দিব না, এটা মনে করেন সিডিএন লিঙ্ক, আমি করব হচ্ছে এটা 1000 পিক্সেল, ক্লায়েন্ট বলছে এই জন্য। কিন্তু অন্য কিছু তো আপনি মানে আপনি বুটস্ট্র্যাপ ইউজ না করে থাকতেও পারবেন না, তখন আপনাকে style.css এ ওই কাস্টম সিএসএসটা করবেন। এটা যেহেতু নিচে আছে, উপরের যে সিএসএসটা ওটাকে ওভাররাইড করে আমারটা কাজ করবে, অর্থাৎ ওয়েবসাইটে আমারটাকে অ্যাপ্রুভ করবে, যে জিনিসটা মডিফাই করবেন। সিডিএন লিঙ্ক যদি ইউজ করেন, আর কাস্টম লিঙ্ক যদি ইউজ করেন মানে লোকাল লিঙ্ক, আপনি যদি চানও আপনি চাইলে এখানে ডিরেক্ট যে কোডিং করতে পারেন, এডিট করতে পারেন, কিন্তু এখানে একটু কষ্ট হয় এডিট করতে, কারণ এটা এটা বুঝতে হবে তো, তাই না? না হলে তো এডিট করা যাবে না। আর যদি তাও না করে সমস্যা নেই, style.css আপনি এডিট করেন, বুটস্ট্র্যাপটাকে ওভাররাইড করবে। সিডেন লিঙ্ক হলে আপনি এডিট করতে পারবেন না, আর লোকাল হলে আপনি এডিট করতে পারবেন বুটস্ট্র্যাপে যে। আর যদি যেটাই হোক না কেন, আপনি style.css করাটা বেস্ট, মানে ওইটাকে হাত না দিয়ে নিচেটা করা বেস্ট। ওকে, জানতে মানে আপনি যখন মানে বুটস্ট্র্যাপ কনসেপ্টটা ক্লিয়ার হবে আস্তে আস্তে, তখন আপনার জিনিসগুলো ইজি হয়ে যাবে। এখানে কেউ কেউ আপনাকে কিছু বলবেও না, আর কারো আপনার হেল্পও লাগবে না, নিজেই বুঝে যাবেন। এই জায়গাটা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিফ ইউজ করি। ডিফ কেন ইউজ করছি জানি আমরা, আমাদের তো ট্যাগ নিয়ে কোনো কনফিউশন নাই, কনফিউশন হচ্ছে ক্লাসগুলো নিয়ে। তো এইখানটায় আমি যদি বলি লরেম, শুধুমাত্র লরেম লিখলাম এবং আমি এটাকে রান করি, আমার ওয়েবসাইটে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম দেখায় সেরকমই দেখতেছি, কোনো চেঞ্জ কিন্তু নাই। বাট আমি যদি এখানে একটা ক্লাস ডিফাইন করি, যেটা নাম হবে কন্টেইনার, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি, এই কন্টেইনার ক্লাসটা যদি ইউজ করি এবং আমি যদি রান করি, তাহলে দেখেন অটোমেটিক্যালি একটা উইথ পেয়ে যায়। বুঝতে পারতেছেন তো? বিসমিল্লাহে আপনি এমন একটা জিনিস পেলেন
যেটার মাধ্যমে আপনি ওয়েবসাইট আরও অনেক কিছু জানতে পারবেন এর মধ্য দিয়ে। আমি উইথাউট র কোডে আমি কিন্তু স্টাইলার সিএসএস দিয়েছি স্ট্রাকচারের জন্য, আমি কিন্তু কোনো সিএসএস করবো না। আমি আপনাদের দেখাবো কিভাবে উইথাউট কাস্টম সিএসএস আপনি বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফুল ওয়েবসাইট বানাবেন। ওকে, এখানে আমরা লরেন ওয়েবসাইট দিয়েছি। আমি যদি মিডিয়া করে নিয়ে চিন্তা করি, এখানে কিন্তু মিডিয়া করে কিছু কাজ আছে, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমাকে র কোডিং করতে হবে। আমি এটাকে কমেন্ট করি এবং এখানে আমরা কমেন্ট করি গাইস। আমরা এখন র কোডিং করে বোঝার চেষ্টা করবো আসলে কিভাবে কাজ করে বুটস্ট্র্যাপ। সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার হতে পারে বুটস্ট্র্যাপের রেসপন্সিভনেসের যে মিডিয়া করে যে অ্যাক্টিভিটি সেটা আপনারা বুঝতে পারবেন। সো ওই জায়গাটা যাই, আমি র কোডিং করবো, সব কিছু কমেন্ট করে দিলাম। এবার আসেন কন্টেইনারকে কল করি এবং ভিতরে আমরা কন্টেন্ট দিয়েছি বোঝার জন্য। স্টাইল ডট সিএসএসে আমরা বডিকে প্রথমত নেই, বডিকে আমরা কি দেই, মার্জিনটাকে আমরা 0 করে দিই। আচ্ছা, এখানে আমি ডট করি কন্টেইনার। এবার আসেন আমি বলবো ম্যাক্স উইথ অথবা উইথ, ফিক্সড উইথ করে দেই। আমরা উইথ করব। বুটস্ট্র্যাপের কনসেপ্টটা কি, বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে, মিডিয়া করি বলতে কী বোঝায় সেটা আগে বোঝার চেষ্টা করি। মিডিয়া করি কিন্তু 5টা ধাপে সম্পন্ন হয় বা 5টা ব্রেকিং পয়েন্ট আছে। যেমন আপনাদের এখানে অনেকেই যারা ক্লাস করছেন আপনারা অনেকে ডেস্কটপ ইউজ করছেন, যাদের স্ক্রিন অনেক বড়, যারা ল্যাপটপ ইউজ করছেন যাদের স্ক্রিনটা একটু ছোট, এবং যারা হচ্ছে ট্যাব ইউজ করেন তাদের স্ক্রিনটা আরও ছোট। এবং মোবাইল ডিভাইসেও কিন্তু দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে ছোট্ট মোবাইল লাইক হচ্ছে আইফোন, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, সেটা কিন্তু বেশ বড়, রাইট? অ্যান্ড্রয়েড যেটা হচ্ছে এই যে এমআই সেটটা কিন্তু বেশ বড়, ছোট কিন্তু না। সো ওইটাকে আবার যদি মোবাইলটাকে যদি আপনি ল্যান্ডস্কেপে করেন ভিডিও দেখার জন্য তখন কি হয়, চওড়া হয়ে যায় না, লম্বা হয়ে যায় না? সো এই জিনিসগুলো কিন্তু কাজ করে এখানে। এবং এই মিডিয়ার উপরে ডিপেন্ড করেই কিন্তু অনেকগুলো ডিভাইস এইভাবে বুটস্ট্র্যাপ এটা সাজায়। একটা হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ ডিভাইস তাকেই বলা হয় যদি আপনার মনিটরের উইথ 1200 পিক্সেলের উপরে হয়, তাহলে এটাকে বলা হবে এক্সট্রা লার্জ ডিভাইস। কথা বুঝতে পারছেন? তো এক্সট্রা লার্জ ডিভাইস তখনই হবে যখন আপনার মনিটরের উইথ 1200 পিক্সেল হবে। ব্রাউজার ছোটো বড়ো করলে কিন্তু না, মনিটরের উইথ। সো লার্জ ডিভাইস আরেকটা আছে, সেটাকে বলা হবে তখন যখন আপনার মনিটরের উইথ 992 পিক্সেলের উপরে যাবে, তখন হবে লার্জ ডিভাইস। অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছে, ওই মনিটরের উইথটা 992 পিক্সেলের উপরেই লার্জ, কিন্তু 1200 পিক্সেলের উপরে গেলে হচ্ছে এক্সট্রা লার্জ। তার মানে এটাই বোঝাচ্ছে 1199 পিক্সেল পর্যন্ত যদি মনিটরের উইথ হয় তাহলে হচ্ছে 900 ওই লার্জ হবে, রাইট? যেমন আমার এই মনিটরের উইথ কত, আমার মনিটরের উইথ হচ্ছে 1920, তার মানে কি স্ক্রিনের উইথ 1920 বা মনিটরের উইথ 1920 বা ব্রাউজারের উইথ 1920, তার মানে কি আমার এটা এক্সট্রা লার্জ, রাইট? এই অনুযায়ী কিন্তু হিসাবটা হচ্ছে। তো এখন আমি যদি আরও নিচে যাই, এমডি বা মিডিয়াম ডিভাইস, এই জায়গাটায় হচ্ছে 768 পিক্সেল যেটা বুটস্ট্র্যাপ বলে। আমি এটা রিসোর্সে দেখাই দিব, আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আমি যখন গ্রেটার দেন দেবো এর মানে হচ্ছে যদি আমার মনিটরের উইথ 768 পিক্সেলের উপরে হয় কিন্তু 991 পিক্সেলের নিচে, কারণ 992 হলেই সে লার্জ ডিভাইস অনুযায়ী ধরা হবে, তাহলে এটাকে বলা হবে মিডিয়াম ডিভাইস হিসেবে ধরা হবে। এর নিচে স্মল ডিভাইস নামে একটা ডিভাইস আছে। যদি আমার মনিটরের উইথ 576 হয় এবং সেটা অবশ্যই 768 পিক্সেলের নিচে হতে হবে, রাইট? তাহলে স্মল ডিভাইস হিসেবে কাউন্ট করা হবে। 576 পিক্সেলের নিচে হবে এক্সট্রা স্মল, যেটাকে কখনোই তারা বলে না, বাট এটা আপনাকে ধরে নিতে হবে এক্সট্রা স্মল, এক্সএস। বুঝতে পারছেন? এবং এটা হবে 575 নিচে, এইভাবে তখন আমি লেস দেন দিয়ে দিলাম, মানে এটা বোঝানোর জন্য বলছি। তার মানে এর মধ্যে কি পড়ে, ডেস্কটপ পড়ে, বড় ল্যাপটপও পড়ে, রাইট? এবার এখানে ল্যাপটপ পড়ে, এখানেও ল্যাপটপ পড়ে, তাই কি না? ল্যাপটপে পড়ে, এখানেও কিন্তু ছোট ল্যাপটপও হইতে পারে, আবার ধরেন এই ট্যাব পড়ে, অথবা ফোন কি যখন আপনি ল্যান্ডস্কেপে দেখবেন তখন। আর এখানে তো ফোন অবশ্যই। বোঝা গেছে জিনিসটা? তার মানে আমার জিনিসগুলো কিন্তু এইভাবে সাজানো। তার মানে কয়টা ডিভাইস হলো, ব্রেকিং পয়েন্ট কয়টা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। এই 5টা ব্রেকিং পয়েন্টের উপরে কন্টেনারটা বেস করে তৈরি, কন্টেনারকে বিভিন্ন ডিভাইসে তার উইথটা বিভিন্ন রকম করা হয়েছে। দ্যাটস ওয়াই আপনারা অনেক সময় যে ওয়েবসাইট ছোট ডিভাইসে দেখেন না রেসপন্সিভ হয়নি, বের হয়ে যায় ডান দিকে। আমরা মোবাইল কি করি, উপরে নিচে স্ক্রল করি না, কিন্তু মানুষ কি ডানে বামে আঙ্গুল চালায়, ডানে বামে কি এরকম এরকম বুড়ো আঙ্গুল দিয়ে চালায় যে মোবাইল ডানে বামে দেখবে মানে ভিডিওর বা ছবি বা ওয়েবসাইট? এমনটা কিন্তু না, নিচে নিচে। তার মানে কি আমাকে রেসপন্সিভটা এমনভাবে করতে হবে
যত ডাটা আছে ডেস্কটপে যেমনটা দেখায় মোবাইল ডিভাইসে গেলে নিচে নিচে যাতে হয়ে যায়। এই জিনিসটা করার জন্য কিন্তু আমার এই জিনিসটা খুবই লাগবে। এবং এটার সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম অলরেডি করা আছে বুটস্ট্র্যাপে, আমার কাজ হচ্ছে এটাকে ইউজ করা। সো গ্রিডটা পরে আসতেছি, আমি আগে র কোডিং করে কন্টেনারের উইথটা বুঝাই দিই। যেমন আমি এখানে উইথ দিব হচ্ছে 1200 পিক্সেল সাপোজ, কিন্তু বুটস্ট্র্যাপ করে 1140, বুটস্ট্র্যাপের ডিভাইস অনুযায়ী 1140। এবং এই 1140 ডিভাইস মানে উইথ, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝানোর জন্য। আমি এখানে দিব হচ্ছে ইয়েলো। একটু লক্ষ্য করবেন, একটা ভালো আইডিয়া হবে এখান থেকে। রিলোড দিই, আমরা একটা উইথ পাচ্ছি, তো এটা তো মাঝখানে আনতে হবে, রাইট? তো আমরা এখানে বলবো ম্যাক্স উইথ, সরি ম্যাক্স উইথ না, মার্জিন, মার্জিন দিব, মার্জিন দিব অটো মাঝখানে আনার জন্য। সামনে জিরো দিতে পারি উপরে নিচে, তাহলে এটা কিন্তু মাঝখানে চলে আসবে, রাইট? ওকে ফাইন। এই জায়গাটা একটা কাজ করব, সেটা হচ্ছে 100% দিয়ে দেবো। 100% দিলাম, রিলোড যদি দেন আমরা 100% দেবো। কিন্তু আমি নিচের দিকে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে কি বোঝায়? আমরা যে ডিভাইসের কথা বলছি সিএসএস কোড অনুযায়ী মিডিয়া ডিভাইস কীভাবে মেনটেন করে সেটা আমরা লিখব। মিডিয়া স্পেস দেওয়ার পর অনেকে অনেকভাবে লেখে, বাট আমি সবচেয়ে সহজ জিনিসটা দেখাবো, বেশি কিছু লেখার দরকার নেই। অনেকে অনেক কিছু লেখে দেখি তো। তো আমি এখানে লিখবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এটা এইভাবে লিখবেন। এই জায়গাটায় কি লিখবো? এখানে বলবো মিনিমাম উইথ, অর্থাৎ আমি ব্রেকিং পয়েন্ট তৈরি করব যে এত পিক্সেলের নিচে বা এত পিক্সেলের উপরে এরকম। মিনিমাম উইথ আমি বললাম হচ্ছে 1200 পিক্সেল, বোঝা গেছে? ঠিক এইভাবে লিখবেন, কোলন দিয়ে এইভাবে লিখবেন। এখানে আপনি স্পেসটা ছোট বড় করতে পারেন, কিন্তু ভুল করেও ডানে আবার সেমিকোলন দিয়েন না, তাহলে জীবনও কাজ করবে না কোড, এটা দিয়েন না। কিন্তু এইখানটা কি করব, আমরা যে কন্টেইনারটা নিচ্ছি, কন্টেইনার সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গাটায় আমরা উইথ কত দিব? 1140 পিক্সেল দেব। তার মানে কি বোঝাচ্ছে বলেন তো? যখন আমার মনিটরের উইথ 1200 পিক্সেলের উপরে যাবে, তখন কন্টেন্টের উইথ হবে 1140 পিক্সেল, কিন্তু 1200 পিক্সেলের নিচে সবসময়ের জন্য 100% থাকবে। এটাই তো বোঝায় নাকি? ওকে ফাইন। ওয়েবসাইট ভিজিট যদি করি, দেখেন ছোট হয়ে গেছে। এবং আমি যদি এখানে যাই, আপনারা দেখতে পাবেন আমার এই উইথটা কাজ করে না। এগুলো তো কাজ করবে কারণ এগুলো রিপিট করে নিই। আমার মনিটর কিন্তু 1200 পিক্সেলের উপরে, দ্যাটস ওয়াই কিন্তু সে ছোট হয়েছে, এটা অ্যাক্টিভ হয়েছে। এই জায়গাটায় আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, রেড, আপনাদের ফেভারিট কালার দিয়ে দিলাম। কিন্তু আপনি লক্ষ্য করবেন যখনই 1200 পিক্সেলের নিচে যাবে তখন কিন্তু কালারও চেঞ্জ, উইথও চেঞ্জ, দেখছেন? এটাকে বলা হয় রেসপন্সিভনেস। ওকে, এটাকে আরও ভাঙবো। তবে মিনিমাম উইথ 1200 পিক্সেল উপরে, বাট ছোট ডিভাইসের কাজগুলো কিন্তু উপরে করতে হয়, মানে যত ছোট হবে তত উপরে করবে যদি মিনিমাম দেন। ম্যাক্স দিয়েও কিন্তু করা যায়, ওটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমি মিডিয়া আবার দিই, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, অ্যাজ ইউজুয়াল যেটা করা উচিত সেটাই করব। আমি এখানে একদম একদম ছোট থেকে শুরু করি। মনে আছে একদম ছোট ডিভাইস কোনটা ছিল? কত পিক্সেলের উপরে ছিল? এস এম। এস এম এর ডিভাইসের নাম্বার কত? ব্রেকিং পয়েন্ট 575, 576, নট 75। এখানে বলবো 575, 576, সরি 576 পিক্সেল। তাহলে এখানে হবে ডট কন্টেইনার, অবশ্যই যতটা উইথ দিবেন তার থেকে কিন্তু কন্টেনারের উইথ ছোট হয়, নাহলে কিন্তু স্ক্রল বার বের হবে। যেমন আমি এখানে যদি বলি 600, বড় করে দিলাম, তাহলে প্রবলেমটা কী হবে জানেন? স্ক্রল বার বের হবে। কালারটাও দিয়ে দেই, তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন। এবার যদি রিলোড দেই, ওকে, এবার আমি রিলোড দেই, দেখেন এবার এখানটা আমরা এটা বানিয়েছি, সেভ করেছি। এবার আসি, আমি স্প্রেড এলিমেন্ট করি, করার পর এটাকে আমি উপরে তুলি, তোলার পর এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি রেসপন্সিভটা চেক করতে পারবেন খুব ইজিলি। বড় ডিভাইসে দেখেন এটা, তাহলে 1200 পিক্সেলের নিচে যান, দেখেন 1200 পিক্সেলের নিচে গেলে কিন্তু গ্রিন হচ্ছে, এটা কিন্তু 576 পর্যন্ত থাকবে। 576-এর পরে আবার গায়েব হয়ে গেল। কিন্তু প্রবলেম কি জানেন? স্ক্রল বার বের হবে একটা জায়গায়, এটাকে তুলে ফেলেন। কেন বের হবে সেটাই বলতেছি। মনে করেন ছোট করছি, দেখেন এখানে কিন্তু স্ক্রল বার বের হয়েছে, দেখছেন? এই যে দেখেন নিচে বের হচ্ছে, একটুখানির জন্য বের হচ্ছে, এই যে দেখেন বের হচ্ছে। যখন আপনি ডিভাইসের উইথ অনুযায়ী কন্টেন্টের উইথটা বড় করবেন,
তখন কিন্তু প্রবলেমটা হবে। এই জন্য এটা ছোট রাখবেন। আমি ধরে নিলাম 540, তাহলে ওই প্রবলেমটা আর হবে না। বোঝা গেছে জিনিসটা? ওকে, আমরা এই জিনিসটা এইভাবে দেখব, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো এটা ভাঙবো আরও কয়েকবার, এখানটা কপি পেস্ট করি। এটা হবে 768, রাইট? 767 না 68, 768, 768 পিক্সেল। এই জায়গাটা অবশ্যই এই নাম্বারের থেকে ছোট হবে। সাপোজ আমি ধরে নিই 750। আচ্ছা, এটা আর একটা আছে, সেটা হচ্ছে 992 পিক্সেল, 992। দেন এখানে ধরে নিলাম 850। সো আমি যদি রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল। আচ্ছা সরি, একটা জিনিস করিনি, সেটা হচ্ছে কালার চেঞ্জ করিনি। আমি এখানে বলতে পারি ব্লু, এখানে বলতে পারি অরেঞ্জ, আর নাই। তাহলে এবার রিলোড যদি দেন, অরেঞ্জ চলে আসলো, বড় করেন, রেড, ব্লু, গ্রিন। এখন আর কোনো স্ক্রল বার আসবেও না। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন? আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি আর একটা অ্যাড করবো, তাহলে নিচের দিকে আরও অ্যাড করেন। বলেন যে 1800 পিক্সেলের উপরে হইলে এটা হবে 1600 পিক্সেল। এখানে কোনো সমস্যা নাই, কারণ আপনি যে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করছেন এটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করেন। বোঝা গেছে? এটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে হবে। আই হোপ যে সবাই এটা ক্লিয়ার হয়েছেন। আমি এগুলো ডিলিট করে দিই, অথবা আমি কমেন্ট করি। এবার আসেন আমরা বুটস্ট্র্যাপে ঢুকবো গাইস এবার। তো এগুলো আমি অ্যাক্টিভ করে দিলাম। এবার যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, রিলোড, তাহলে আমরা বুটস্ট্র্যাপের ওই জিনিসটা পাচ্ছি। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব আসলে কি হচ্ছে। তো আমি এটাকে নিচে অ্যাড করে দিই, আটকায় দিই, তাহলে বুঝতে পারবেন বুটস্ট্র্যাপের কালার বা ম্যাচিং কি জিনিসটা করে। এখানে দেখবেন কন্টেনার এসএম ড্যাশ 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 দেওয়া আছে। এই জিনিসগুলো দেওয়া থাকে হচ্ছে লেআউটের ভিতরে। এই যে দেখেন, কন্টেনার উইথ 576-এর নিচে হচ্ছে সবসময় 100%। এবং এটা আরও অনেকগুলো ক্লাস আছে, স্মল ডিভাইসে করতে পারেন। এটা পরে, আগে এটা বুঝেন, এটা বুঝলে এগুলো বুঝবেন। কন্টেনারে বলা আছে 1200 পিক্সেলের উপরে 140, 992 পিক্সেলের উপরে থাকলেই, 1200 পিক্সেলের নিচে হলেই 960। ওই অনুযায়ী দেখেন 720, 540। বোঝা গেছে? আবার কন্টেনার এসএম দেওয়া আছে, এই এসএমটা কাজ করে। এসএম এ খুব একটা ডিফারেন্স নাই, না এসএম এ খুব একটা ডিফারেন্স নাই, ডিফারেন্সটা পাচ্ছি না, না ডিফারেন্স নাই। ইভেন কন্টেনার এমডিতে কোনো ডিফারেন্স নাই। এই যে ডিফারেন্সটা পাইছি, সেটা হচ্ছে কন্টেনার এমডি যদি লেখা হয়, তাহলে মিডিয়াম স্মল ডিভাইসেও সে 100% উইথ হবে, যেখানে আমরা 540 পাইতাম। তারপর কন্টেনার এলজিতেও সে 100% উইথ হবে। এইটাও কিন্তু আপনি করতে হবে, আপনি যেটা বলছেন সেটা আপনি এইভাবে পাবেন। এগুলো একটা একটা করে প্র্যাকটিস করে দেখতে হয়, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হয়। আর এগুলো কিন্তু কেউ একটা একটা করে যদি বুঝাই, এক বছরও শেষ হবে না বুটস্ট্র্যাপ। এই জন্য নিজে কি করবেন, ক্লাসগুলো বসাবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে করে দেখবেন। নিজে যেটা দেখবেন সেটা যদি ফিল করেন যে হ্যাঁ এটা এইভাবে করে, এইভাবে কাজ করে, তাহলে আপনি সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। আর আমার মতো যদি আমি গাইড করতেছি, আপনারা যদি এটা শোনেন, তাহলে তোতা পাখির মতো মুখস্থ করে চলতে হবে, লাভ হবে না। সো ব্রেকিং পয়েন্ট বলা হয় এই জিনিসগুলোকে, এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট শব্দটা কেন বারবার বলতেছি জানেন? যখন আপনি বিভিন্ন রকম কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, বুটস্ট্র্যাপে দুই একটা কোশ্চেন করতেই পারে, তখন আপনারা যাতে এই কথাগুলো বলতে পারেন। অনেক সময় অ্যান্সার না দিলেও ওয়ার্ডগুলো আপনাকে ভ্যালু ক্রিয়েট করে। সো ওইটা মাথায় রাখবেন। আর একটা জিনিস তো আপনারা রিয়েলাইজ করেন যে আমি ইন ডিটেইলে কথা বলছি, যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমি এই আইটি নলেজ নিয়ে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কোথাও একবারও একটা জায়গায় আমি জব পাইছি, অন্য কোথাও জব পাইনি। সো জব না পাওয়ার পিছনে আমার দুর্বলতা ছিল আমার স্কিল আর প্র্যাকটিসের অভাব ছিল আগে ছোটোবেলায়। আর বেশি জানার পরে মনে হয়েছিল যে জব কেন করব, বুঝতে পারছেন? যারা অল্প জানে তারা চিন্তা করে জব করব, আর যারা একটু বেশি জানে বা বোঝে, একটা সময় যখন মনে হবে যে না আমি তো কোয়ালিটি সম্পন্ন জিনিস জানি, তখন মনে হবে আমি জব জব কেন করব। তখন আপনার কাছে মনে হবে যে নিজেই কিছু করব। বুঝতে পারছি? এটা হয়, এটা হিউম্যান, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তবে হ্যাঁ, এক্সক্লুসিভ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে রিয়াক্ট জেস, ল্যারাবেল, কোঅর্ডিনেটর, এগুলো যদি শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিংও করবেন, আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি খুব সহজে হায়ার হবেন, আপনার কিন্তু ওইরকম ডিমান্ড থাকবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজে যতই শেখেন, চাকরি করেন, যাই করেন না কেন, নিজের পার্সোনাল বিজনেস করার জন্য ট্রাই করবেন। ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলি নাই, আমাদের দেশে কিন্তু ভরি ভরি ট্রেনিং ইনস্টিটিউট। বুঝাই না আমি কেন এত ট্রেনিং ইনস্টিটিউট কেমনে হয়। সো আপনারা দেখবেন কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস কোথায় কি দিচ্ছে, এগুলো অবজার্ভ করবেন।
মাইন্ডে রাখবেন কারা কিভাবে চলে। একটা কোম্পানি চালানো এত সহজ না। আমরা এই মানুষগুলো, আমরা যে কোফান্ডার এতজন আছি, এই মানুষগুলো আমরা অনেক কিছু করি, অনেক হিমশিম খাই কাজ করতে করতে। সো যেখানে আপনি একাই যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট চালান, তাহলে আপনার উপর দিয়ে কী যাবে চিন্তা করেন। যাই হোক, আপনাদের আমি ডিমোটিভেট করছি না বা এগুলো বলছি না, এটা পরে, এখন না। কারণ আপনার স্কিল গ্রো করতে হবে, একটা লেভেলে যাইতে হবে, মানুষ আপনাকে জানবে চিনবে, তখন মানুষ ফিল করবে যে না ওই মানুষটার কাছে শেখা দরকার। ওইটা পরের বিষয়। কিন্তু আপনাকে মাল্টি জিনিস গ্র্যাব করতে হবে। আপনি শুধুমাত্র শিখছেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য এমন না, আপনাকে এটাও চিন্তা করতে হবে এটা দিয়ে যাতে অন্য কিছু করা যায়। সো এটাও চিন্তা করতে হবে। সো এখন থেকে প্ল্যান করেন, ড্রিম দেখেন, নিজেকে ইমপ্লিমেন্ট করেন, মানুষকে জানান। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যারা যেটা কাজ করছেন গ্রুপে পোস্ট করেন, নিজের প্রোফাইলে পোস্ট করেন, মানুষকে বলেন যে আপনি কি পারেন। না বললে সমস্যা, কাজ মিস করবেন। দেখবেন পাশের বাসার মালিকা বানু একটা ওয়েবসাইট বানাতে চায়, আপনার জানেন না যে আপনি বানাইতে পারেন, অথচ আরেকজনকে 20,000 টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে, আর আপনার খবর নেই আপনি যেটা 12,000-এ করতে পারতেন। এই জিনিসগুলো কিন্তু ঘটে, অ্যাভেলেবেল। যাই হোক, কথা প্রসঙ্গে কথা আসে। এখন আমরা যেটা করব, বুটস্ট্র্যাপের এই জিনিসটা আমরা বুঝলাম, যেটা আমরা এখন দেখছি। আর এখানে আমরা আরও ভালোভাবে দেখার জন্য এটাকে এখানে তাকাবেন, এই জায়গাটায় ওই জিনিসগুলো কিন্তু বলছে। এখন আমি এটাকে যখন ছোটো করব, 1200 পিক্সেল নিচে যখন যাবে, এই জায়গাটা তাকাবেন, দেখে দেয় যে 1200 পিক্সেল কখন হবে। দেখেন কত বড় মনিটর, কই গেল? ও আচ্ছা, নিচে আসছে। আচ্ছা, এটা একটু ছোটো করি তাহলে বোঝা যাবে। আমি যখন আরও ছোটো করব, 1200 পিক্সেলের নিচে যখন আসে তখন দেখেন 960 হয়ে গেল। তার মানে এটা অ্যাক্টিভ হয়ে যায়। আরও নিচে দেখবেন এই স্ক্রিনটা কেঁপে যাবে, একটু কাঁপবে। এই যে দেখেন কাঁপলো, তখন এটা হয়ে যাবে 720। এইভাবে একদম ছোটোতে গেলে সে 100% হয়ে যায়। এবং এই জিনিসগুলো কিন্তু পার্মানেন্টলি থাকে, ডানে বামে 15 পিক্সেল এবং মার্জিন লেফট রাইট অটো, এগুলো সবসময় ডিভাইস অনুযায়ী চেঞ্জ হয় না, সবসময় একই রকম থাকে। আই হোপ যে সবাই এতটুকু অংশ ক্লিয়ার হয়েছেন। ওয়েট, আচ্ছা, এখন আমরা এটা বুঝলাম। এখন এখানে গ্রিড সিস্টেম নিয়ে কথা বলবো। লাস্ট ক্লাসে আমরা ফ্লেক্স নিয়ে কাজ করেছিলাম, রাইট? এবার আমরা ফ্লেক্সের আরও ভালোভাবে শিখব। এইখানটায় ডিপ দিব, রো দিব। রো কেন দিচ্ছি? রো মানে হচ্ছে ফ্লেক্স। আমি যদি রোটাকে এইখানটায় রং কল করে, এই যে দেখেন ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এবং ডিসপ্লে ফ্লেক্সেরই কিন্তু এগুলো আলাদা ভার্সন। এমএস মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, অনেক সময় দেখা যায় এই কোডগুলো অন্যান্য ব্রাউজারে কাজ করে না, দ্যাটস ওয়াই এইভাবে বলা হয়। সো আমি যদি রিলোড দেই, দেখেন গায়েব হয়ে গেছে, কেন জানি, আচ্ছা কিছু দেয়নি এই জন্য। সো এইখানটায় ভিতরে আবার লরেম দেই, দেওয়ার পরে আমি এটা আবার দেই। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, রোটা তুলে ফেলি, মানে নর্মাল ডিপ রাখি, রিলোড দেন, দেখেন ছোট হয়ে গেছে। কিন্তু যখনই আমি এটা দিব, তখনই দেখবেন বড় হয়ে গেল। এটা আমি আবার দেখাই, এখানে একটা কালার দেই। কালার দেওয়ার ক্ষেত্রে বুটস্ট্র্যাপ কিন্তু আমাকে কালার দিয়ে দেয়। বুটস্ট্র্যাপ অনেকগুলো কালার দিয়ে দেয়, যেটা পাবো হচ্ছে ইউটিলিটিসে। এখানে গেলে কালারসে যাবেন, গেলে আপনি দেখতে পাবেন অনেক রকমের হরেক রকমের কালার। তা আমি বিজি ড্যাঞ্জার দিতে চাই। এই বিজি ড্যাঞ্জার কালারটা যদি আমি এখানে অ্যাড করি, আর আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, কালার পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি, ওকে ফাইন। এখন আমি যদি রোটা তুলে ফেলি, তাহলে দেখবেন প্যাডিং আসবে, হয়েছে প্যাডিং, ভিতরে ঢুকে গেছে। তার মানে কন্টেনারে বাই ডিফল্ট প্যাডিং থাকে, কিন্তু রো ইউজ করলে ওই প্যাডিংটাকে ভ্যানিশ করে দেয়। এটা তো বুঝতে পারছি। এবার ভিতরের কলাম, অনেকগুলো কলামে কাজ করব। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি গ্রিড নিয়ে কাজ করছিলাম? না না, করিনি, আপনাদের ক্লাসে হয়নি। সো আমরা গ্রিড নিয়ে কথা বলবো। দেখেন গ্রিড বলতে কি বোঝায়। পেন টুলে যদি যাই, আমি মনে করেন কন্টেইনার নিলাম, এটা হচ্ছে কন্টেইনার, যেটা আমরা এতক্ষণ করলাম। এবং এরপরে আমরা রো নিয়েছি, মনে করেন আমি রো কন্টেনারের প্রায় সিমিলার। ওকে, এর ভিতরে এই কন্টেনারটাকে আমরা অনেকগুলো কলামে ভাগ করব। আমার ওয়েবসাইটে কলাম লাগবে অনেকগুলো, মনে করেন আমি 10টা কলাম চাই এরকম। তার মানে কি আমার ডিপ দিয়ে ফ্লেক্সের মাধ্যমে অনেকগুলো কলাম দিতে হবে না? এরকম করে বুটস্ট্র্যাপ কি করে, এইভাবে 12টা কলামে ভাগ করে। কথা বুঝতে পারছি? অর্থাৎ একটা বুটস্ট্র্যাপকে স্প্লিট করে 12টা কলামে।
এবং এই 12টা কলামের নাম্বারগুলো এইভাবে দেওয়া হয়। কোল মানে হচ্ছে কলাম, যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। কোল 1 3 বলছিলাম না? কোল 1 3 মানে কি 3/1 বুটস্ট্র্যাপে বলা হয় 3/1 মানে কি, মানে আপনি যদি 12টা কলাম করেন, মনে করেন আপনি 3/1 করছেন, অর্থাৎ 100%কে 3/1 করছেন। কিন্তু বুটস্ট্র্যাপ কি করে, 100%কে 12 ভাগ করে, 12/3 তাহলে কত হয়, 12/1 কত হয়, 12/1 হচ্ছে 1। ওটা ওইভাবে ক্লাসটা ডিফাইন করা। তার মানে হচ্ছে 2, মানে কি 12/2 যদি 12 ভাগের ওই যে 1:3 করি না, মানে কি 3/1 যদি 12টা কলাম হয় তাহলে কত হবে, কোল 3 হবে, সরি 4 হবে, তাহলে 3/1 হচ্ছে 12 কলামের। আমার কথা বুঝছেন এটা? আচ্ছা, এটা আমি আরো ক্লিয়ার করছি, দেখেন আমরা এখানে দুটো কলাম দেব সাপোজ, তাহলে আমি ডিপ দিব, ডিপ দেওয়ার পরে লরেম বলি, এবং এইখানটায় এটাকে দুটো কলাম দেয় আমনে, দুইবার দিলাম। তাহলে ওয়েবসাইট যদি ভিজিট করি, কোনো চেঞ্জ, এটা একটা নিচে নিচে। আচ্ছা, আমি কালারটা এখানে দিব না, নর্মালি দেখেন কি হয়, যদি আমি রিলোড দেই এরকম পাচ্ছি, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, কলাম হয়েছে, পাশাপাশি আসছে। বলেছিলাম যে 12টা কলাম, মানে 2 ভাগ করলে, যদি 2 ভাগ করতে চাই তাহলে আমি কি দেব, কলাম নাম্বার 6 6 করে দিব না? তাহলে আমি এখানে ক্লাস দেব হচ্ছে কোল 6, কলাম 6, আর এখানে ক্লাস দেব হচ্ছে কলাম 6। এর আগে যখন আমি কোল 1 2 3 শিখাইছিলাম, কেন জানেন, যাতে এই জিনিসটা বোঝেন। তো আমি কলাম 6 দিতে, তার মানে কি 6 6 12, তার মানে কি হবে, তারা দুই পাশে দুইটা কাভার করে ফেলবে। এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তার একটা আইডিয়া পাবেন। কোল 6 কি বলে, 50%। বুঝতেই পারতেছেন তো 50% কেন হচ্ছে, মানে 12/1 ঠিকই, বা 12/6 ঠিকই, ওরা তো আর 12 ভাগ করে না, ওরা কি করে, এইভাবে প্রেজেন্ট করে। সবাই বুঝতে পারছি আপনাদের? ওকে, এখন কোল 6 দেখেন নর্মালি দেওয়া না, কোল 6 কিন্তু যে কোনো ডিভাইসের জন্য কাজ করে। আচ্ছা, আমরা রেসপন্সিভের কাজটা একটু পরে শিখব। আমরা এখানে দেখেন কোল 6 দিলাম, যদি আমি পাশাপাশি আরও দুটো দেই, 3টা দিলাম, 4টা কোল 6 করে, তাহলে বাকি 6টা, বাকি 2টা নিচে চলে যাবে। কারণ কি, কারণ 6 6 করে জায়গা নিতে পারে না, যে এই জন্য। তাহলে আমি যদি পাশাপাশি 4টা নিতে চাই তাহলে কত দিব, পাশাপাশি যদি 4টা নিতে চাই তাহলে 3 দিব, তাহলে 3 4 গুণ করেন 12 হয়ে যাচ্ছে, রিলোড দেন, পাশাপাশি 4টা হয়ে গেল। তার মানে যদি 3টা দিতে চাই তাহলে আমরা কোল 4 দিব। এভাবে মনে করেন এইটা আমি 6 করতে চাই একটা, আর বাকিগুলো আমি বাকি 6 ভাগ করতে চাই, তাহলে এখানে কত দিব, এখানে দিব হচ্ছে 6, বাকি যে 6 থাকে এখানে 2 দিব, এখানে 2 দিব, এখানে 2 দিব, আরামসে কি হবে, এইভাবে যেভাবে যাচ্ছি সেইভাবে হয়ে যাবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদের কিন্তু এগুলো নিয়ে চিন্তাই করতে হবে না, খুব ইজি। আরও কিছু জিনিস আসবে দেখেন, সেটা হচ্ছে আমরা যে কোল 2 দিচ্ছি, এটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য গাইস। অর্থাৎ কোল 2 মানে হচ্ছে মোবাইল ডিভাইস, খুব জগা খিচুড়ি লাগবে, স্ক্রল বার বের হবে, অমুক তমুক অনেক কিছু। তো আমাদের ভাগ করতে হবে। মনে আছে ছোটোবেলায় আমরা এক্সেল, এলজি, এমডি, এসএম নিয়ে কাজ করছিলাম না? এগুলো আমরা এখন ইউজ করব। যদি একদম মোবাইল ডিভাইসের জন্য কাজ করেন, এর নিচে যে একটা ব্রেকিং পয়েন্ট আছে না 575 নিচে, সেটার জন্য এই জিনিসটা ইউজ করা হয়। তার মানে মিনিমাম উইথ থেকে শুরু হয়। যদি আমি এসএম ইউজ করি তাহলে স্মল ডিভাইসের উপরে কাজ করবে, এমডি নিলে এমডি মিডিয়াম ডিভাইসের উপরে কাজ করবে, এলজি নিলে লার্জ ডিভাইসের উপরে কাজ করবে। আমি বুঝা দিচ্ছি এটা। সেটা হচ্ছে মনে করেন আমি এক্সেল দিলাম ওদের ভাষ্য অনুযায়ী বা ওদের ক্লাস সিস্টেম অনুযায়ী, কোল এক্সেল যদি 6 দেই, তাহলে এই জিনিসটা দেখবেন, রিলোড যদি দেন ও কিন্তু দেখাচ্ছে, কোনো চেঞ্জ কিন্তু হবে না। কিন্তু এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে কোল এক্সেল 6 দেখেন মিডিয়া কোরের মধ্যে ঢুকে গেছে। এর মানে হচ্ছে এ 1200 পিক্সেলের উপরেই কাজ করে, ছোটোতে কাজ করে না। সো আমি যদি রিলোড দেই, দেখেন ও একাই 100% নিচ্ছে 1200 পিক্সেলের উপরে, 1200 পিক্সেলের উপরে ও একাই
মানে পাশাপাশি থাকবে, 1200 পিক্সেলের নিচে গেলে ভেঙে যাবে। কারণ কি, এর নিচে ওই ডিভাইসে আর কোনো কোয়েরি করা হয়নি। যদি ওর নিচে যদি নিতে চাই, এর সাথে আর একটা ক্লাস অ্যাড করতে হবে। যেমন আমি বলবো কোল এলজি 6 অথবা 4। আমি এই জিনিসগুলো পুরোপুরি ভালোভাবে সুন্দরভাবে দেখাবো। দেখেন, বিজি ড্যাঞ্জার দেই, মনে আছে তো ক্লাসের নাম, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি বলি এক্সেল 3 বলবো, আমি এরকম চাই। এখানে বলবো বিজি সাকসেস। এই ক্লাসগুলো কোথায় পাচ্ছি? আমার এগুলো মুখস্থ, এই যে এখানে। এগুলো খুঁজবেন, আর দুই একবার দেখলে এমনি মুখস্থ হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। আর আমরা ক্লাসে এগুলো বারবার রিপিট করব, মুখস্থ হয়ে যাবে একটা সময়। যতটুকু বুঝতেছেন ততটুকু দেখবেন, আর আমার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, চাইলে খুঁজে বের করতে পারেন। এক্সেল আমরা এখানে বলবো হচ্ছে 2, সাপোজ বিজি আমি বলবো ইনফো। আমি বিভিন্ন রকমের কালার দিচ্ছি। এখানে আমি বলবো এক্সেল 2, এখানে আমি বলবো বিজি ডার্ক। আমি এরকম কয়েকটা নাম দিলাম। এবার যদি রিলোড দেন, এইটা কোনো কালার আসেনি ভাই, সাকসেস বানানো ভুল করছে এই জন্য। রিলোড যদি দেই, দেখেন পাশাপাশি তিনটা আসছে, ও নিচে চলে গেছে। ওয়াই? কারণ হচ্ছে 6 5 কত হয় 11, এ হচ্ছে 13, এই জন্য এ কি করে, ডান দিকে জায়গা পায় না, নিচে চলে গেছে। এটাকে আমরা 5 করি, তাহলে ওয়েবসাইট যদি ভিজিট করি আমার পাশাপাশি এরকম আসবে, স্বাভাবিক, রাইট? এখন আমি চাই ছোট ডিভাইসে যাইতে, অর্থাৎ 1200 পিক্সেলের নিচে গেলে কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেল, কারণ কি, এই ডিভাইসে এর কোনো সিএসএস নাই। কারণ এই এক্সেল কাজ করেই হচ্ছে 1200 পিক্সেলের উপরে। এই জায়গাটায় কি করব, কোল এক্সেল আমি বলবো এটাকে 3 করতে, একটু 19-20 করে দেবো যাতে বুঝতে পারি। রিলোড দেন, কাজ করে? সরি, ভুল করছি, এটা তো এলজি হবে। দেখেন ও একাই জায়গা নিয়ে নিল, বাকিগুলোতে যে কোয়েরি হয় না, এই জন্য নিচে চলে গেছে। তাহলে এগুলো তো দিতে হবে একইভাবে। কোল এলজি 4 দিব এটাতে, তাহলে এরকম হবে, একটু বড় সড়ো হবে। 3 4 7, 7 2, আর এখানে কোল এলজি 3, তাহলে কি 12 হচ্ছে না? রিলোড। তাহলে 1200 পিক্সেলের উপরে যেমনটা দেখায়, ছোট ডিভাইসে কিন্তু ওরকম না। এভাবে আপনি যদি মোবাইল ডিভাইসে যান তাহলে আপনি এরকম পাবেন। তার মানে বিভিন্ন ডিভাইসে এসএম থেকে শুরু করে এমডি, যে কোনো ডিভাইসের জন্য যে কোনো ধরনের মিডিয়া কোরি ব্রেকিং পয়েন্ট তৈরি করতে পারেন। সবাই বুঝতে পারছেন? কঠিন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখানে লেডি ফ্রিল্যান্স মানে কাকে বলছেন আপনি? ইউ আর টু গুড, ফারিয়া মুন্নাকে? শরীফ ভাই কিছুই বোঝে নাই। হুম, রিহান রহমান। রিহান রহমান অনেক চালাক একটা পার্সন। আমি জাস্ট ওয়েট করতেছি আপনি এই কোশ্চেনটা করেন কিনা। মানে আপনার জন্য না, সবার জন্য। রিহান রহমান একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যদি 12 কলাম হয়, সাদিক ভাই যারা একটু স্লো বুঝতেছেন স্লোই বোঝেন, তাড়াহুড়া করার দরকার নেই। যদি 12 কলামকে 5 ভাগ করা হয়, অর্থাৎ 5টা কলাম দেই, তাহলে আমি কি করব? কারো মাথায় আসে কি করা উচিত? যদি আমি 12 কলাম দিতে চাই, 5টা কলাম দিতে চাই, অর্থাৎ বড় ডিভাইসে 5টা কলাম হবে, তো 5টা কলাম দিয়ে দেন। তাহলে ভাগ করব কেমনে? রাইট, সাপোজ আমি এক্সেলে কাজ করতেছি, তো 2 দিলাম, 2 দিলাম, 2 দিলাম, 2 দিলাম, 2 দিলাম, তাহলে কত হয়? 5 দুগুণে 10 হয়। তাহলে এখানে কত থাকে? 2 থাকে, রাইট? 12 কলামে 2 ভাগ থাকে তো।
তাহলে 2 ভাগকে আবার এদেরকে ভাগ করবেন কেমনে? এমন কোনো হিসাব নাই। এই জন্যই কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। শুধুমাত্র কোল এক্সেল ইউজ করবেন, কোনো নাম্বার দিবেন না। যদি আপনি কোনো নাম্বার না দেন, ও কী করে অটোমেটিক্যালি সমান ভাগে 5 ভাগ হয়ে যায়। বোঝা গেছে? বুটস্ট্র্যাপ 3.7 যখন মানুষ ইউজ করতো তখন এই প্রবলেমটা ফেস করতো। এখন এই যুগ শেষ। হ্যাঁ, আমার শুধু লগ আউট হয়ে যাচ্ছে, নেট স্লো মনে হয়। আচ্ছা, আমরা এটা বুঝলাম তো না? এই গ্রিড সিস্টেম এবং কন্টেনারের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, বুটস্ট্র্যাপ ডান। বুটস্ট্র্যাপে যেগুলো আগামাথা আছে সেগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। আচ্ছা, এখন আমরা এগুলো ডিলিট করে দিই। গাইস, আমরা এখন প্রজেক্ট শুরু করব, একটা ওয়েবসাইট বানাবো। কিভাবে কি করব দেখেন। এই জায়গাটায় এক্সাম্পলে যান, মানে আমি যাব আর কি। দেখেন, এখানে যা কিছু আছে সেগুলো আমরা বানাবো। এই জিনিসটা আমরা বানাবো। কিভাবে বানাবো দেখেন। গেট স্টার্টেড। প্রথমে মেনু দেখতে পাচ্ছেন না উপরে? এই মেনুটা ক্রিয়েট করি। কিভাবে করব? এখানটায় কম্পোনেন্টসে যাবেন। এখানটায় কম্পোনেন্টস, কন্টেন্ট, লেআউট, ইউটিলিটিস, এক্সটেন্ট, এই 5টা জিনিসেই আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন, সব আছে এর মধ্যে। বলে দেয় কি কি করতে হয়, বলে দেয়। ন্যাপ বারে যাব। ন্যাপ বারে যাওয়ার পর আমরা এখানে কোড দেখতে পাচ্ছি এবং এই কোডের ডিজাইন হচ্ছে এটা। আবার স্ক্রল করেন, অনেক রকমের ডিজাইন দিয়ে দেয়, কোনটা কেমন করে সাজাবেন, কিভাবে লিখবেন, সব দিয়ে দেয়। আমরা এটা এই ডিজাইনটা নেওয়ার জন্য এখানে কপি করব। করার পর ওয়েবসাইটে এটা অ্যাড করে দেব। এবং এই জিনিসটা তখনই কাজ করবে যখন আপনার বুটস্ট্র্যাপ লিঙ্ক থাকবে, যখন আপনার যে করে লিঙ্ক থাকবে। এবার যদি ওয়েবসাইট রান করি, আমরা মেনু পেয়ে যাচ্ছি। আপনারা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই কোডিং করতেন, তাদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার মেনু বানানো। সীমান্ত আহসান, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন সবাই। এইখানটা দেখেন, এটা বানালাম না? এখন এটার কালার কম্বিনেশন চেঞ্জ করব গাইস। করার জন্য এই যে এলজি আছে না, এখানে অনেকগুলো ক্লাস দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ক্লাসের এক একটা কাজ আছে। সবগুলো একদিনে 1 সেকেন্ডে বোঝা যাবে না, সময় দিবেন আস্তে আস্তে প্রজেক্ট ওয়াইজ। এগুলো দেখবেন আমরা নেক্সটে আরও 10টার মতো প্রজেক্ট করবো গাইস। সো এই 10টা প্রজেক্ট, এগুলো এ টু জেড সব মুখস্থ হয়ে যাবে, আপনার হাফেজ হয়ে যাবেন। এখানে আমরা লাইট দেখতে পাচ্ছেন না? লাইট মানে কি জানেন? লাইট মানে হচ্ছে হোয়াইট, মানে কালার অনুযায়ী, বুটস্ট্র্যাপের অনুযায়ী। আমরা দুটোকে কি করব? ডার্ক করব, ডার্ক। যখন আমরা ডার্ক দেব, ওয়েবসাইটের কালার চেঞ্জ। মানে আমি কিন্তু একে ফলো করতেছি, এই যে এটাকে। বোঝা গেছে? এখন আমরা এই যে মেনুটা আছে না, মেনুটাকে সেন্টারে নেব অথবা ডানে নেব। হাউ? এই জায়গাটা যে ইউএল আছে, এই ইউএলের এখানটায় এম আর অটো, এর মানে হচ্ছে মার্জিন রাইট অটো। মানে এম আর অটো দিয়ে কিন্তু সিএসএস করা আছে। আমি এটাকে যদি কপি করি, বুটস্ট্র্যাপে যাই এবং খুঁজে বের করি, দেখেন ওরা বলে দিচ্ছে মার্জিন রাইট অটো। এবং আরেক জায়গায় গেলে, আচ্ছা মার্জিন রাইট অটো মানে রাইট সাইডে অটো থাকে, কিন্তু আমরা করব হচ্ছে লেফট সাইডে অটো, বাম দিকে, তাহলে এটা ডান দিকে যাবে। এটা করার জন্য এইখানটা বলতে হবে এম এল অটো। এবার যদি রিলোড দেন, ডান দিকে চলে গেল। কিন্তু আপনি যদি এটা সেন্টারাইজ করতে চান, শুধুমাত্র বলেন এম ওয়াই, এম অটো মানে মার্জিন অটো, এবং রিলোড যদি দেন, ও মাঝখানে চলে আসবে। ডান দিকের এই সার্চ বক্সটা আমি রাখবো না। সাপোজ নিচের দিকে দেখেন ফ্রম আছে, এটা ডিলিট করে দেন, রিলোড দেন, চলে গেল। এই লোগোটা ডান দিকে না, এটাকে আমরা ডান দিকে করব, লোগোটা বাম দিকে থাক। তাহলে আমরা এখানে বলবো, কই গেল, এই ইউএল এর ভিতরে এটাকে বলবো এম এল অটো মানে মার্জিন লেফট অটো। এবার যদি রিলোড দেন, ডান দিকে চলে যায়। কিন্তু জিনিসটা অনেক বড় মনে হচ্ছে না? ডানে বামে আমি চাচ্ছি যে মাঝখানে আসো, কন্টেনার অনুযায়ী হোক। তাহলে আমরা কি করব? এই জিনিসটা কন্টেনারের মধ্যে রাখবো, অর্থাৎ এখানে ডিপ দিয়ে কন্টেনার দেন। আর কন্টেনার তো অলরেডি বুটস্ট্র্যাপ করেই দেয়, কিন্তু এটা এন্ডিংটা
এই নাভের একদম শেষের নিচে দিবেন। এটা তো বুঝি কি করলাম। এবার যদি রিলোড দেন দেখেন মাঝখানে চলে আসলো। মানে আপনার পুরো প্যাকেজটা হচ্ছে ন্যাবের ভিতরে যা আছে সব একটা প্যাকেজ মেনুর জন্য, কিন্তু কন্টেনার কী করলো জিনিসটাকে একটু মানে কম্প্রেস করলো। এখন কথা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন 100% উইথ জুড়ে, আর কন্টেন্ট এবং মেনু চাচ্ছেন কন্টেনার বেস। যেহেতু আমরা এখানে বিজি ডার্ক এবং ন্যাববার ডার্ক এই কালারগুলো দেওয়ার জন্য বিজি ডার্ক দিয়েছে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক ডার্ক হবে। এই জিনিসটা যদি আমরা এর বাইরে বের করি, কন্টেনারের বাইরে, তাহলে কি হচ্ছে কন্টেনারের মধ্যে কি কালারটা হবে নাকি কন্টেনারের বাইরে হবে? কন্টেনারের বাইরে হবে। আর এ তো 100% উইথ জানেনই। তাহলে এখানে ন্যাপটা আমি নিচের দিকে দিয়ে দেবো, মানে এন্ডিং করব। এবার যদি ওয়েবসাইটটা ভিজিট করেন, সবাই বুঝছেন? ওকে, আমরা এটা করলাম। আপনারা এখন মজা পাবেন কাজগুলো করে, বলেন। না, বুটস্ট্র্যাপ আগে শিখলে শিখতে পারতেন না। বুটস্ট্র্যাপ মানে অক্সিজেন পাইলেন নাকি? আপনাদের এখানে কে আছেন যে মনে মনে আমাকে গালি দিচ্ছেন? কেউ আছেন? কিন্তু আপনি যখন এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকবেন না, তখন রিয়েলাইজ করবেন র কোডিং না শিখলে বুটস্ট্র্যাপ বুঝতেন না, র কোডিং না শিখলে ওয়েবসাইট ডিজাইনে কিছুই শিখতেন না। অনেক ট্রেনিং ইনস্টিটিউট, অনেক ট্রেনিং ইনস্টিটিউট ডিরেক্ট বুটস্ট্র্যাপ শেখায় এবং স্টুডেন্টরা অনেক মজা পায়, এবং কয়েক মাস পর তাদের সমস্ত মজা নষ্ট হয়ে যায়। র কোডিং মানে ভিত যদি না স্ট্রং করেন তাহলে এগুলো দিয়ে লাভ কি? আর একটা জিনিস শোনেন, কোর্স কারিকুলামে এটা র কোডিং দেখানো হচ্ছে এই কারণে আমরা রিসার্চ করে বের করছি এটা অবশ্যই শেখা উচিত র কোডিং করে। যদি আপনি র কোডিং নাই শেখেন, আমার 8টা ক্লাস বেঁচে যেত না? আমি 8টা ক্লাস আগে 1 মাস আগে কোর্সটা শেষ করতে পারতাম না? ওকে ফাইন। এখন এখন দেখেন এখানে আসি। এই জায়গাটা আমরা ডার্ক দিয়েছি, আমরা এতটুকু করেছি। ভিতরে আমরা যাচ্ছি না, ভিতরের জিনিসগুলো নিয়ে কাজ করছি না, যেহেতু আমাদের সময় কম। আমি যখন কাজ করে অনেক ডিটেলে কথা বলি, তো দেখে মনে হচ্ছে 40 মিনিট, কিন্তু আসলে অনেক সময় নাই বললেই চলে সময়। এখানে দেখেন একটা স্লাইডার আছে। এই স্লাইডারটা যে কোয়েরি দিয়ে চলে, এবং অলরেডি কিন্তু আমাদের যে কোয়েরি ইন্টিগ্রেট করা আছে। আমাদের এখানে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। এখানে যান, এখানে দেখবেন ক্যারোসেল নামে একটা শব্দ আছে, ক্লিক করেন। করা মাত্র দেখবেন আপনাকে সব বলে দেয় এইটা এইরকম ডিজাইন করলে এটা কপি করতে হবে, এইরকম ডিজাইন চাইলে এটাকে কপি করতে হবে, এইরকম ডিজাইন চাইলে এটা কপি শুধু করবো এমন না, আমরা কিন্তু একটা ক্লাস করব যেখানে আমি ইন ডিটেলে বলবো কোনটা কিভাবে কাজ করে। আমি অ্যাকচুয়ালি আপনাদের ওই বলা যায় না মজা দেওয়ার জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে, আসলে মজা দেওয়ার জন্য ক্লাসটা নিচ্ছে। কিন্তু আমি যখন ভিতরে ঢুকবো না, বলবেন ভাই এত কঠিন। আমি যখন এগুলো এক্সপ্লেইন করব মনে হবে অনেক কঠিন। গান শুনতে খুব মজা লাগে, গান বানায় দেখান তো কত বাহাদুর হয়েছেন। গীতিকার সুরকার আর মিউজিক দিতে খবর হয়ে যাবে। সো এইখানটায় এই জায়গাটায় এটা আমার দরকার, লাইক এটার মতো এই জিনিসটা লাগবে। সো এখান থেকে এই পর্যন্ত কপিট করেন, করার পর এই নাভের নিচের দিকে পেস্ট করে দেন। দেওয়ার পর ওয়েবসাইট ভিজিট করবো। এখন আমরা ওয়েবসাইটে এরকম পাবো, দেখছেন একটা ইয়া যাচ্ছে, মানে ইমেজ পায় না, এখানে কিন্তু ইমেজ দেয়। এই যে দেখেন ইমেজ দেয়। তো আমরা ইমেজ নিয়ে আসি। আমার এখানে হয়তো আমি অনেকগুলো ইমেজের কাজ করেছিলাম। আমরা এই দুটো ইমেজ দিয়ে কাজ করি। ওকে, কপিট, অথবা এটাও নেই, কপিট। পেস্ট করলাম। এখন ইমেজের নামগুলো একটু ছোট করি, একটু ছোট। 1 2 3, তিনটাই মনে হয় জেপিজি। ওকে ফাইন, তিনটা নিলাম কারণ এরা তিনটা দেয় এই জন্য। এই ইমেজের ডিরেক্টরি পাইয়ে দিব হচ্ছে ইমেজেস স্ল্যাশ অল্টার ট্যাগ দিতেই পারেন, অল্টার দিচ্ছি না আমি। এখানটায় ইমেজেস স্ল্যাশ 2, আর এখানে আরেকটা আছে 1, ইমেজেস স্ল্যাশ
1। এবার যদি ওয়েবসাইট ভিজিট করি আমরা ইমেজ পাবো। ইমেজের সাইজ কিন্তু অনেক বড় গাইস, একটু ঝাপাকুদা করবে। তো আমাদের ইমেজের সাইজগুলো যদি ঠিকঠাক নিয়ে নেই তাহলে আমাদের জন্য ভালো হয় না। তাহলে ক্যারোসেল ইনার অথবা ক্যারোসেল আইটেমকে নেস্টেড করে ইমেজের সাইজটা হাইটটা ফিক্সড করে দেয়। হাউ? আমাদের কাস্টম সিএসএসে যাব, ডট ক্যারোসেল আইটেম ইমেজ, আমরা এখানে বলবো হাইট ফিক্সড করে দেই। হাইটটা আমরা জানি, লাস্ট ক্লাসে আমরা এই ধরনের কাজ করেছিলাম। সেটা বলবো সাপোজ 700 পিক্সেল এবং বলবো অবজেক্ট ফিট যাতে দেখতে সুন্দর লাগে, কাভার, ডান, আর কিছু লাগবে না। তাহলে সবগুলো ইমেজের সাইজ ফিক্সড হয়ে যাবে। এবার আমি যদি ক্লিক করি দেখেন আমার স্লাইডার রেডি, বোঝা গেছে? কিন্তু এই যে এইগুলো দিছে না ডান দিকে বাম দিকে, এগুলোর জন্য অন্য কাজ করতে হবে। আমি ওই জায়গাটায় যাচ্ছি না, এই জায়গাটায় যাচ্ছি না, এটা আমি পরে শেখাবো, এখন না। একটা জিনিস কিন্তু রিপিট বারবার হবে গাইস, চিন্তা করবেন না, আমি জাস্ট আপনাদের ওই ধারণাটা দিচ্ছি। এবার আসে নিচে আমরা অনেকগুলো বক্স বানাবো লাইক দিস, তার মানে আমার মাঝখানে ইমেজ থাকবে, রাইট? এই জিনিসটা করার জন্য আমার 3টা কলাম লাগবে। 3টা কলামের প্রতিটাতে কি নাম্বার দেবো এটা চিন্তা করেন, 12 কলামের জন্য। এবার এইখানটা যাওয়ার পর আমরা নিচের দিকে একটা সেকশন কল করি। এটা তো বোঝেনি সেকশন কেন কল করছি, একটা সেকশনকে আইডেন্টিফাই করার জন্য। সেকশনে কিন্তু বুটস্ট্র্যাপের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমি দিচ্ছি আমার কাস্টম সিএসএস এর জন্য। ডিপ দিব, কন্টেইনার দিব, আরও অনেক খুঁটিনাটি অনেকগুলো ক্লাস দেখবেন। এবার এই কন্টেইনারের ভিতরে ডিপ দিয়ে রো দিব মাস্ট। একটা জিনিস মনে রাখবেন, রো ভুল করেও কন্টেইনারের ভিতরে দিবেন না। আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম না পাশাপাশি ফ্লেক্স দেওয়ার জন্য, ওইটা না করে ভিতরে একটা ডিপ দিয়ে তারপর রো দিবেন, না হলে আপনার ওয়েবসাইটে যে স্ক্রল বারটা দেখা যায় সেটা দেখা যাবে। রো এর ভিতরে আমরা 3টা ডিপ দিব, ডিপ একটাতে কি দিব, কোল ক্লাস দেব না, ক্লাস দিব হচ্ছে কোল এক্সেল, কত 4, 3 4 12 করার জন্য। এর ভিতরে আমাদের এই জিনিসটা লাগবে, তো একটা ইমেজ লাগবে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি আপনাদের একটা জিনিস শিখিয়েছিলাম, কলাম দেওয়ার পর ভিতরে একটা ডিপ দিবেন যাতে প্যাডিংয়ের পরেও ভিতরে কন্টেন্টগুলোকে অ্যালাইন করতে পারেন। সাপোজ আমি ধরে নিলাম এখানে আমি পোস্ট না বা সার্ভিস বলতে পারি, ধরে নিলাম ওই একটা সার্ভিস, এটা কিন্তু আমার কাস্টম সিএসএস এ কাজ করছি, এটা সার্ভিস ধরতে পারি। অথবা আমি কিছু দিলাম না, শুধুমাত্র ডিপ দিয়ে রাখলাম, কিছু দেওয়ার দরকার নেই আপাতত। এর ভিতরে আমরা একটা ইমেজকে দিব, ইমেজকে কল করি ইমেজেস স্ল্যাশ, আমাদের ইমেজের নাম কি 1.jpg, রাইট? এখানে আমরা অল্টার দিব হচ্ছে, সাপোজ ইমেজ দিই অল্টার, এখানে আমরা হেডিং ট্যাগ ইউজ করবো h1, ওরা দিচ্ছে হেডিং। দেন আমি নিচের দিকে যাই, পি ট্যাগ লরেম। আই হোপ যে সবাই এতটুকু বুঝেছেন বা বোঝেন। এবার এই জিনিসটাকে রিপিট করব। কোশ্চেন হচ্ছে এর পরে কি হবে, দেখতে কেমন লাগে নাকি? সবাই খুব কিউরিয়াস নাকি? রিলোড দেন, আমরা দেখতে এরকম পাচ্ছি, ওয়াও হোয়াট এ ওয়েবসাইট। ক্লায়েন্ট তো মহা খুশি, 1 স্টার রেটিংয়ের থেকেও কম যদি পায় সেটা দিবে আপনাকে। আমি 2 2 3 দিলাম, হ্যাঁ। রিলোড দেন, ইমেজের সাইজ দেখেন। আমরা ইমেজকে কি করলে ঠিক হবে বলেন, ইমেজে কি দিলে ঠিক হবে? ম্যাক্স উইথ দিব 100%, বাট দিতে হবে না। এখানটায় আমরা একটা ক্লাস দেব, নাম হচ্ছে ইমেজ ফ্লুইড, ডান হয়ে গেছে। ইমেজ ফ্লুইড দিলে অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট হয়ে যায়, ক্লিয়ার? এখন আমি এটাকে গোলাকার করব, আমি চাচ্ছি ইমেজগুলো গোল হোক। আচ্ছা, উপরে নিচে গ্যাপ করব না, তাহলে এই সেকশন থেকে আমরা একটা ক্লাস দিতে পারি, তাহলে পুরো সেকশনের উপরে গ্যাপ হবে। পি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে হচ্ছে উপরে নিচে। ড্যাশ দিয়ে বলবো 5, এটার উপরে একটা সিএসএস করা আছে বুটস্ট্র্যাপে। তো আমি যদি রিলোড দেই তাহলে একটা স্পেস পাচ্ছি। এবার আসেন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর কন্টেইনারে যদি ক্লিক করেন সেকশনে, দেখবেন বটমে দেওয়া আছে 3 REM, টপেও দেওয়া আছে 3 REM। এর মানে হচ্ছে 16 পিক্সেল 1 EM,
মানে 16 পিক্সেলে 1 REM, তার মানে 3 16 48, 48 পিক্সেল হাইট। ইভেন আপনি যদি মার্জিনও দেন সেটাও কিন্তু সেম। আমি এখানে PMY5 দিলাম, মানে মার্জিনটাও সেম দিচ্ছে, কিন্তু প্যাডিং কেন, মার্জিন কেন তো বুঝতেইছেন। আমি ডাবল দিচ্ছি এই কারণে যাতে স্পেসটা বড় হয়। বুঝা গেছে? তাহলে আমি এই জিনিসটা কন্টেন্ট একটু উপরে উঠালাম। দেখতে চমৎকার লাগতেছে না? ভালোই তো লাগতেছে, খারাপ কি? আচ্ছা, আমি সেম ইমেজ দিলে জিনিসটা সুন্দর লাগবে, আর না হলে ইমেজের উপরে কাহিনী করতে হবে, এটা তো বোঝে নেই। একটা হাইট দিয়ে অবজেক্ট ফিট করতে হবে, রিলোড। এখন ইমেজগুলো এত বড় দিব না, এইরকম ইমেজ চাই। তাহলে এটাকে রেডিয়াস করতে হবে না? রেডিয়াস করার জন্য আমরা ইউটিলিটিসে যাব। যাওয়ার পর এইখানটায় দেখবেন বর্ডার নামে কিছু থাকার কথা। বর্ডার, এই যে বর্ডার, বর্ডার নিচের দিকে যদি যান, এই যে দেখেন গোলাকার আছে, সব বলে দেয়। আমরা এখানে দিব রাউন্ডেড সার্কেল। এই জিনিসটা, এই ক্লাসটা দিব হচ্ছে ইমেজের মধ্যে, ওরা বলে দেয় যে ইমেজের মধ্যে দিতে হবে। তাহলে আমি যদি এইখানটায় যদি অ্যাড করি স্পেস দিয়ে, তাহলে মানে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা আউটপুট পাবো। গোলাকার হয়ে গেছে। এই জায়গাগুলোতে কিন্তু ইমেজের সাইজ অবশ্যই বর্গাকার হতে হবে, নাহলে কিন্তু ইমেজের সাইজটাকে কাস্টমাইজ করতে হবে। লাইক এখন যেটা করব, সেকশনে যাই, সেকশনকে নেস্টেড করি ইমেজ, তারপরে বলবো হাইট কত, সাপোজ 300 পিক্সেল, এবং অবজেক্ট ফিট কত, কাভার। তাহলে কি হবে, অ্যাডজাস্ট হবে না? হাইট উইথ হবে, হয়। উইথ তো দেয়নি সেকশনের ভিতরে, হাইট দিয়ে লাভ কি, উইথ তো দেয়নি। আচ্ছা, এটা পরে, আমরা আগে রিলোড দেই। এটা পাচ্ছি না, আমি চাচ্ছি ইমেজের উইথটা আর একটু ছোট হোক, ইমেজের উইথটা চাচ্ছি আর একটু ছোট হোক। তাহলে এর পাশে আমরা ডাব্লু দিব, ডাব্লু দিয়ে বলবো 50, মানে হচ্ছে 50%, যতটুকু উইথ পাবে তার 50% হয়ে যাবে। যদি আরও ছোট করতে চান তাহলে এখানে বলেন 25, ওদের মানটা হচ্ছে 25, 50, 75, 100। তো আমি 25 দিলাম, দেখবেন আরও ছোট হয়ে যাচ্ছে, বক্সের উইথ অনুযায়ী ছোট হবে। কিন্তু আমার ইমেজটা বাম দিকে গেছে না, মাঝখানে আনতে হবে না? মাঝখানে আনার জন্য প্রতিটা কলামে আমি বলবো টেক্সট সেন্টার, এর মানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এগুলোর উপরে সিএসএস করা আছে অলরেডি। এবার যদি রিলোড দেন, দেখেন সবগুলোই মাঝখানে চলে আসলো। বোঝা গেছে? ওকে, এখন আমি একটা শ্যাডো দেবো পুরো বক্সের উপরে। তাহলে মনে আছে যে ডিপটা নিয়েছিলাম, কেন নিয়েছিলাম? এই জন্যই। এখানে আমি একটা ক্লাস দেব, বলবো শ্যাডো, কিচ্ছু লাগবে না, শ্যাডো দিলেই হয়ে যাবে। রিলোড দেন, বোঝা গেছে? এটা আছে কোথায়? এই যে দেখেন শ্যাডো, সব দেয়া থাকে। শ্যাডো এরা 4 ধরনের দেয়। শ্যাডো যদি বলি এলজি, মানে হচ্ছে লার্জ, তাহলে দেখেন শ্যাডোটা অনেক বেশি হালকা হয়ে গেল। যদি বলি এসএম, তাহলে শ্যাডোটা আসবে এরকম, বোঝা যায় কিন্তু যা হালকা শ্যাডো আসছে। তাহলে লার্জটা বেটার না তুলনামূলক? কিন্তু উপরে নিচে যদি প্যাডিং দিতে আরও সুন্দর লাগতো না? তাহলে এই জায়গাটায় আমি P5 দেব। P5 মানে হচ্ছে প্যাডিং চারপাশে 3 REM হবে। রিলোড দেন, হয়েছে? যদি মনে হয় ডানে বামে বেশি হয়ে গেছে, আপনি PY দেন 5, আর PX ডানে বামে 3 দেন, তাহলে এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 5। বোঝা গেছে? এবার আসেন ইমেজের সাইজটা আরেকটু ঠিক করতে হবে। ইমেজটা কিন্তু বর্গাকার না, এটা বেটার হয় আপনি আগে থেকে যদি ঠিক করেন, তাহলে বেটার হয়। আর এই জায়গাটায় আমরা ইমেজগুলোকে 50-তে রাখি, বেটার, এত ছোট করার দরকার নাই। ইভেন, আচ্ছা থাক, এরকমই থাক। এবার আসেন হেডিং। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এইভাবে দেখবেন কোথায় কি হচ্ছে, তাহলে একটা ভালো আইডিয়া হবে। ক্লিক করেন, শ্যাডোতে দেখেন কি করা আছে, শ্যাডো এলজিতে শ্যাডো করা আছে। তারপরে PX3-তে কি করা আছে, PX3-তে কি করা আছে, PY5-এ কি করা আছে, এগুলো পড়বেন, পড়লে আইডিয়া হবে। এখানে যান, টেক্সট লাইন সেন্টার করা আছে বুটস্ট্র্যাপে 1000 নাম্বার লাইনে, 10,000 নাম্বার লাইনে, কোল এক্সেল 4 অ্যাক্টিভ। তারপরে আরও কিছু জিনিস করা আছে, এগুলো সব দেখবেন, দেখলে মুখস্থ হয়ে যাবে। ইভেন বক্সে যে বর্ডার বক্সের ঝামেলাটাও নাই।
তবে হ্যাঁ অ্যানিমেশন হোভার এফেক্ট এগুলো আপনাকে করতে হবে, এগুলো দিবে না। ওকে, এখন এই যে হেডিং ট্যাগটা, এটা অনেক বড় না? কিন্তু ক্লায়েন্ট বলছে হেডিং ট্যাগ H1 ইউজ করতে হবে, কিন্তু বড়। আবার আপনাকে বলছে যে সিএসএস করা যাবে না, এমনটাও হইতে পারে। এইখানটায় একটা ক্লাস দিবেন। যদি আমি H1 দেই, আমি আপনাদের দেখাই জিনিসটা। H1 করেন, এখানে যদি যান দেখবেন H1 এ ফন্ট সাইজ দেওয়া আছে, H1 ক্লাসে দেওয়া আছে। এটা তার মানে এই ক্লাসটা ইউজ করলেও কিন্তু এই সাইজটাই হবে, অন্য কোনো ট্যাগ ইউজ করলেও। তার মানে কি অবশ্যই H3 দিয়েও কিছু করা আছে, সাইজ কমানো আছে। এবার যদি রিলোড দেন, দেখেন ও সাইজ কমে গেছে। তার মানে কি আপনি যেইটাকে দেন না কেন, আপনি এটা দিয়ে আবার কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এগুলো ইউজ করার দরকার হবে না, কারণ এগুলো অ্যাকচুয়ালি মানে এত বেশি ক্লাস দিয়ে দিয়ে সিএসএস করাটা আসলে টাফ। ওকে, দেখেন উপরে নিচে গ্যাপ করব, এখানটা এর পাশে উপরে নিচে গ্যাপ করব, PY2 দিলাম, এখানেও PY2 দিলাম। তাহলে কি হবে, উপরে নিচে গ্যাপ হবে ওয়াই অক্ষ বরাবর। সবাই বুঝছি এতটুকু? কার কোনো কোশ্চেন? পিকটা সমান হলো না কারণ পিকটা হচ্ছে আয়তাকার, এই জন্য। আমি রাউন্ডেড দিব না গাইস, শিট। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ইম্পর্টেন্ট লেখা থাকে কেন? আচ্ছা, এটা আমি পরে বুঝাই দেবো গাইস। এটার উইথ আর একটু কমাই, মানে বাড়াই, এটা 100 করি। রিলোড আমরা এরকম রাখি, ঠিক আছে? উপরে নিচে, উপরে কিন্তু আমি প্যাডিং করবো না, নিচে এত প্যাডিং করবো না। ওই জন্য যেটা করতে হবে, এখানটা আমরা পিএক্স করেছিলাম, সরি পিওয়াইটা তুলে ফেলি। উপরে নিচে করবো না, কিন্তু উপরের দিকে কেমন জানি লাগে, তাই না? একটু স্পেস দেওয়া ভালো। PY2, ঠিক আছে? এবার তাহলে এখানেও 2 দেন, দেখতে ভালো লাগবে। পারফেক্ট। এবার আসেন নিচে আর একটা সেকশন বানাবো। এবার এখানে কি আছে, যে এরকম আছে, এখানে একটা লাইন আছে। এই সেকশনের জন্য কয়টা বাজে এখন? 11:35। আমরা আর একটা সেকশন বানালে শেষ। আমরা এটা কপি করি সেকশনটা, দেন আমি এখানে অ্যাড করি। এটার এন্ডিং হবে এটা। এই জায়গাটায় আমরা ডিপ দিব কন্টেইনার, তারপর হচ্ছে ডিপ রো, দেন দুটো কলাম হবে। দুটো কলামের জন্য 6 করে থাকবে, কোল এক্সেল 6, রাইট? এইখানটায় আর একটা ডিপ দেব। কেন দেই বোঝেন তো? সবসময় দিবেন তো। ফার্স্ট ফিচার ড্যাশ ড্যাশ ড্যাশ, এটাকে কপি করি, করার পর H1-এ অ্যাড করে দিই। এটা মনে হয় কালার আলাদা। এই কালারটার জন্য, আমরা এখানে একটা স্প্যান ট্যাগ দেব, আর নিচে হচ্ছে নর্মাল কন্টেন্ট পি ট্যাগ দিয়ে এটা এর নিচে দেব। ডান। আর এইখানটা এটা কিন্তু প্লেস হোল্ডার বলা হয়। এই ইমেজটা আমরা অ্যাড করব এইখানটায়। এখানে আমরা ডিরেক্ট একটা ইমেজকে অ্যাড করি, ইমেজেস 2.jpg বা 1 jpg। এখানটায় অল্টার দিব, আর ক্লাস দিব হচ্ছে ইমেজ ফ্লুইড, যাতে বের না হয়ে যায়। এবার যদি রিলোড দেন, তাহলে আমরা এক্স্যাক্টলি ওই জিনিসটা পাবো। এই ইমেজটার ডানে বামে আমি একটি স্পেস তৈরি করতে চাই, তাহলে এখানটায় আপনি বলতে পারেন P5, মানে মার্জিন, সরি প্যাডিং 5, তাহলে ছোট হয়ে গেল। এই কন্টেন্টটা উপরের দিকে আছে, তাই না? এটাকে অ্যালাইন করে মাঝখানে আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? যদি অ্যালাইন মাঝখানে আনতে চাই,
না, ফ্লেক্সে আমরা ফ্লেক্স করেছিলাম না, ওখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়েছিলাম, আর এখানে বলতে হবে অ্যালাইন আইটেম সেন্টার। কিন্তু অ্যালাইন আইটেম সেন্টার মানে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হচ্ছে লেফট রাইটে সেন্টার। তো এই জিনিসটাকে মাঝখানে আনার জন্য আমরা রো থেকে বলবো, কারণ এখানেই কিন্তু ফ্লেক্স করা, বলবো অ্যালাইন, শুধুমাত্র বলবেন অ্যালাইন সেন্টার, কারণ এটার উপরেও সিএসএস করা আছে। এবার যদি রিলোড দেই, দেখেন ও সেন্টারে আসছে, আসে না? আসে নাই কেন? আসার তো কথা। অ্যালাইন সেন্টার বানান কি ঠিক আছে? ও, সিএনটিআর বানান ঠিক আছে না? ঘটনা কি? নাকি এরা ক্লাস চেঞ্জ করছে? একটু দাঁড়ান। ও আচ্ছা, এই যে দেখেন চেঞ্জ করছে, অ্যালাইন মিডিল হবে, মানে এটা নতুন ভার্সন আসছে, অ্যালাইন মিডিল। রিলোড দেন, তবু আসে নাই। তাহলে আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে গাইস। সরি সরি, এটা তো ভার্টিক্যাল, সরি, অ্যালাইন আইটেমস তো না। দেখছেন ক্লাস কত বড়? মাঝখানে আমি আইটেমস দেইনি, এটাই হচ্ছে ক্লাস, ওটাই হচ্ছে প্রপার্টি। রিলোড, কাজ করছে মাঝখানে। ওকে, এখন এখানে দেখেন এইটা কিন্তু কালার আলাদা, তাই না? একটু স্যাঁতস্যাঁতে। আমরা এখানে এটাকে কালার আলাদা করব। এই জিনিসটা করার জন্য এই ক্লাসটা ধরা, এখানে আমরা ক্লাস দিব। বুটস্ট্র্যাপে কিন্তু ক্লাসগুলো আছে, বুটস্ট্র্যাপে কিন্তু নিজস্ব কালার আছে। কোথায় আছে এটা খুঁজেন, কালারসে দেখেন, এখানে অনেকগুলো কালার। আবার এখানে তাকান, তাহলে কালার বুঝতে পারবেন। বিজি সেকেন্ডারি কালারটা দেখছেন, আর এখানে দেখবেন টেক্সট সেকেন্ডারি। অর্থাৎ আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনার এই ক্লাসগুলো কি ইউজ করতে হবে। তো আমি এখানটা এই ক্লাসটা বসাই দেব, দেন ওয়েবসাইট যদি রান করি, দেখেন কালারটা চেঞ্জ। সো সিম্পল, কঠিন কিছু না। এই ইমেজে যদি শ্যাডো দেয়, দেখতে সুন্দর লাগবে না? দেখেন কি অবস্থা। তো এখানে দেওয়া যাবে না, প্যাডিং করছি তো, এই জন্য। ক্লিয়ার গাইস? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? অ্যালাইন বানান আপনারটাই ভুল হয়েছে, আমারটা না। ওকে, এখন আমরা এটাকে রেসপন্সিভ করে দেখব গাইস। আমরা এটা করি, রেসপন্সিভ করলে শেষ। মোবাইল ডিভাইসে দেখেন এই যে জিনিসটা আছে মেনুটা, কেন আমরা ন্যাপ বার নেব, এটাকে বলে ন্যাপ বার। যখন আমি ছোট করব, তখন দেখেন একটা বার চলে আসবে, দেখছেন? কত জোস না? আমার এই জিনিসটা চিন্তাই করতে হবে না মোবাইল ডিভাইসে কেমন লাগবে। হ্যাঁ, আমরা তো মডিফিকেশন করব, আমরা কালার চেঞ্জ করব, বারটা চেঞ্জ করব, লোগো দিব, এগুলো আমাদের কাজ। বাট ইনিশিয়ালি আমাদের মার্কআপটা তো বুঝতে হবে, বুটস্ট্র্যাপে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এবং এখানে দেখেন এটা হাইট অনেক বড় না, কারণ কি জানেন, আমরা এখানে হাইট ফিক্সড করে দিছি এই জন্য। তো এটা যদি আমি ছোট বড় করি মিডিয়া কোডের মাধ্যমে, তাহলে কি ঠিক করা যাবে না? মিডিয়া কোডের মাধ্যমে আমি ঠিক করতেছি, এটা কিন্তু করা যাবে। ওইটা আমি একটু পরে করতেছি, আমি একটা জিনিস বুঝাই আপনাদের। তো আমরা এটা বার বুঝলাম, এখন এইখানটায় এই জিনিসটার দিকে তাকাবেন, ভেঙে গেছে। কারণ কি? কারণ এখন আমরা 1200 পিক্সেলের নিচে আছি। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটাকে একটু উপরে তুলি, কার্সার রাখেন, এই যে নিচের দিকে তাকাবেন, এখানে দেখাচ্ছে কি 1118, তার মানে কি 1200 পিক্সেলের নিচে। তার মানে কি এক্সেল ব্রেক করছে। এই জায়গাগুলোতে এক্সেল যদি ব্রেক করে, আমরা এখানে কোল এলজি দিব 4, কোল এলজি 4 দিলে ব্রেকটা বন্ধ হয়ে যাবে না? কোল এলজি 4 কতক্ষণ পর্যন্ত কাজ করবে? 992 পিক্সেলের উপরে কাজ করবে। তাহলে আপনি এই জায়গাটায় একটু তাকাবেন, এইখানটায় কত দেখেন, 991 পিক্সেলের নিচে আবার ভেঙে যায়।
তো এই জায়গাটায় কিন্তু আমাকে আবার ঠিক করতে হবে, অর্থাৎ আমাকে এখানে বলতে হবে কোল MD4, রাইট? রিলোড দেন, পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ডিভাইসে তিনটা পাশাপাশি ভাল লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে আমরা এগুলো সাইজ কমায় দিব না মিডিয়া কোরিয়ার অনুযায়ী। এই জিনিসগুলো আমাদের কাজ, বুঝতে পারছেন? বুট স্ট্র্যাপের কাজ হচ্ছে লেআউট সিস্টেম করা, কোন ডিভাইসে কতটুকু কয়টা কলাম রাখবো সেটা করা, আর আমাদের কাজ হচ্ছে কোন ডিভাইসে গেলে ফন্ট সাইজটা ছোট হবে না বড় হবে, এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইখানে তাকান, আমরা কিন্তু মিডিয়াম ডিভাইস মানে কি 768-র উপরে, 991 পিক্সেলের উপরে, 1200 পিক্সেলের উপরে কাজ করে, কিন্তু সবগুলোই 4 মানে কি পাশাপাশি তিনটা করে হবে। তাহলে এমডি মানে কি 1200 পিক্সেলের মানে 768 পিক্সেলের উপরে না? তো এ মানে কি, এ মানে হচ্ছে 991 পিক্সেলের উপরে, আর এটা মানে হচ্ছে 1200 পিক্সেলের উপরে। এই দুটো যদি না দেই, যেহেতু সমান সমান, আমার কোল MD4 দিয়েই কিন্তু উপরের দিকে কাজ করবে না। যদি আমি এটা না দিই উপরের দিকে কাজ করবে না, মানে কি কোল MD4 মানে সমান সমান কিন্তু এগুলো 4 4 করে, তো এই জন্যই ক্যান্সেল করতেছি। তাহলে কোল MD4 মানে কি 768 পিক্সেলের উপরে, 992 পিক্সেলের উপরে হবে, 1200 পিক্সেলের উপরেও কাজ করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি কোল এক্সেল LG না ইউজ করেন। তাহলে কি এমডি একাই সে কী করবে, মিনিমাম উইথ থেকে শুরু করে ম্যাক্সিমাম কাজ করবে না? আমার কথা বুঝতে পারছেন গাইস? বোঝা গেছে কথাটা? যে মানুষগুলো এটা ধরতে পারবেন তার জন্য বুটস্ট্র্যাপ কনসেপ্ট ক্লিয়ার আজকের মতো। মিডিয়া করে সবচেয়ে ক্রিটিক্যাল কাজ হচ্ছে এই জিনিসটা বোঝা, এবং এটা এই ভিডিও ক্লাস নেওয়ার সময় যতটুকু বুঝছেন বুঝছেন, বাট ভিডিওটা আবার দেখবেন, প্রত্যেকটা কথা অনেক বেশি ইনফরমেটিভ। থ্যাংক ইউ। দেখেন আমি এটা আবার দিলাম। আমরা নর্মালি কি জানি, কোল এক্সেল 4 1200 পিক্সেলের উপরে কাজ করে, এবং কোল এক্সেল 4 দেওয়া কেন, যাতে 12 কলামের 4 কলামটা নেয়, মানে কি 3 ভাগের 1 ভাগ। কোল LG4 মানে কি 992 পিক্সেলের উপরে, এইটা ততক্ষণ মতো কাজ করবে যতক্ষণ পর্যন্ত 1200 পিক্সেল না হয়। কিন্তু এই লজিকটা তখন কাজ করবে যখন কোল এক্সেল 4 আমি ক্লাস অ্যাড করব। আমার বুটস্ট্র্যাপে অনেক ক্লাস থাকতেই পারে, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমি কোনটা ইউজ করছি, এটা হচ্ছে ম্যাটার। তো এখানে কোল এক্সেল 8 4 যদি না দেই আর কোল LG4 যদি দেই, এর মানে কি এ 992 উপরে কাজ করবে না? তার মানে কি কোল LG তো এক্সেলেও তো কাজ করবে, যেহেতু এক্সেলটা নাই, ওই তো একাই কাজ করবে, রাইট? মানে বলাই তো আছে মিনিমাম উইথ 992 পিক্সেলের উপরে কাজ করবে, কিন্তু কতক্ষণ ধরে? যতক্ষণ পর্যন্ত 1200 পিক্সেল না হয়। কিন্তু ওই যে লজিকটা কখন কাজ করবে, যখন আমি কোল এক্সেল দিব। কিন্তু কোল এক্সেল যদি না দেই তাহলে কোল LG4ই কিন্তু উপরের দিকে কাজ করবে। আবার এটাকে যদি ডিলিট করেন, কোল MD4 768 পিক্সেল থেকে উপরের দিকে কাজ করা শুরু করবে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। আমরা রেসপন্সিভের আরও A to Z সব কিছু বুঝবো, আপনাদের হাফেজ বানাবো রেসপন্সিভে, দেখেন একটা সময়। এটা করলাম, এই ডিভাইসে আসার পরে আমাদের সাইজগুলো কমানো উচিত। এই রেসপন্সিভের কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর আরেকটু ছোটো করি, ভেঙে যাচ্ছে না? আপনি পাশাপাশি কয়টা দিবেন ডিপেন্ড করে। এবার আসেন, আমি এইখানটায় যদি বলি কোল SM4 বলতেই পারি, তাহলে কি এমডি দেওয়ার দরকার আছে এইবার? যদি আমি 4 4 দিই, দেওয়ার কিন্তু দরকার ছিল না। এখানে আমরা চেঞ্জ করব, আমরা 6 দিব। রিলোড যদি দেন, দেখেন 6 6 কিন্তু দেখতে ভালো লাগতেছে, কিন্তু ও আবার নিচে। একে যদি আমি মাঝখানে আনি সেটা করা যাবে, আবার নিচের দিকে গ্যাপ করা যাবে না, একটু গ্যাপ স্পেস করলাম। সো এটা করার জন্য প্রত্যেকটাতে নিচের দিকে MB করব, মানে হচ্ছে মার্জিন বটম। আমি এখানে বলবো 3, একটা মান আছে ওটার, বসে যাবে। স্পেস হয়েছে? যদি আপনি আরও বাড়ান 4 দেন, হয়েছে? আরও দিবেন, বাড়ে না কেন? হয়েছে? এবার বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে সেন্টারাইজড করব, তাহলে এইখানটা বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে কি হবে, ওই নিচের যে যে আছে ও কি করবে, এ তো দুইটা কাভার করে 6 6 12, এ একাই 6, ডান দিকে কিন্তু 6 ফাঁকা, এই জন্য কী করবে, ও সেন্টারাইজড হয়ে যাবে, যেটা অ্যালাইনমেন্টের কাজ করে যখন আপনি ফ্লেক্স করবেন। নিচেটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে করতে হবে, তবে এ পাশাপাশি না রেখে নিচে নিচে রাখাটা বেটার, দেখতে ভাল লাগে।
আর এগুলো আরো অনেক রেসপন্সিবল অনেক কিছু আছে, এগুলা স্টেপ বাই স্টেপ বুঝবেন, এখন না। ক্লিয়ার হয়েছে সবাই? আপনাদের লাস্ট অ্যাসাইনমেন্ট কোনটা ছিল? মনে করেন এই অ্যাসাইনমেন্টের উপরে আমি বললাম আপনারা বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করেন, পারবেন না? এখানে আপনি বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করবেন, পাবেন না? পারবেন? অনেক সময় ক্লায়েন্ট এই ধরনের কাজ দেয় যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে তুমি রেসপন্সিভ করো বুটস্ট্র্যাপ দিয়ে। তার মানে প্রি ডিজাইন জিনিসগুলোতে বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। কষ্ট হবে। দেখেন আমি আপনাদের একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে আমরা এখানে সাইজ দিয়েছিলাম না, এখানে সাইজ দেই না আমরা, এটা দেই না, এটা দেই না, এগুলো কিন্তু আমাদের সিএসএস করার দরকার নাই। সিএসএস করব আমরা কলামে, মানে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করব হচ্ছে কলামগুলোতে। বোঝা গেছে? তাহলে কিন্তু জিনিসটা ইজি। তার মানে আমার ওয়েবসাইটের, এই ওয়েবসাইটে যে সিএসএস গুলো করা আছে, যেখানে উইথ কলাম নিয়ে কাজ করা আছে, সেটাকে আমরা অ্যাভয়েড করে জাস্ট আমারটা বসায় দেব। পারবো না ভাইয়া? ওয়াও! একটা জিনিস কি জানেন, একটা মানুষকে যদি বলা হয় তুমি এটা নতুন করে বানাও, সেটা কিন্তু বেশি ইজি। এবং যেটা তৈরি করা আছে সেটা যদি বলা হয় তৈরি করো, সেটা কিন্তু বেশি কঠিন। কারণ মাটির তৈরি পুতুলকে ভেঙে আবার মাটি দিয়ে, ওই মাটি দিয়ে আর একটা পুতুল বানানো অনেক টাফ। বাট নতুন মাটির দোলা দিয়ে পুতুল বানানো সহজ। আজকে যা শিখাইলাম এটার বেসিসে যদি হোমওয়ার্ক দেই, আমি আপনাদের বলবো আপনারা এটা বুটস্ট্র্যাপ দিয়ে বানাবেন। প্রি ডিজাইন করা জিনিসটার উপরে ইমপ্লিমেন্ট করার দরকার নাই, নতুন করে বানান, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রি ডিজাইন করা ওয়েবসাইটের উপরে যখন আপনি বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করবেন, সত্যি বলতে যদি আমি করি আমার জন্য হার্ড মনে হবে। হার্ড মনে হবে এই দিক থেকে আপনাকে বলতেছি যে কোডিংগুলো আবার স্ট্রাকচার ওয়াইজ দেখতে হবে, ডিলেট করতে হবে, অ্যাড করতে হবে, অনেক ঝামেলা। এটা থেকে বেটার হয় নতুন করে করেন। আর যদি মনে হয় যে আমাদেরকে নতুন জব মানে অ্যাসাইনমেন্ট দেন, তাহলে বেস্ট সলিউশন হচ্ছে আপনারা এখানে ঢোকেন এক্সাম্পলে, ঢোকার পরে এই ওয়েবসাইটগুলো দেখেন এবং এটার যে কোনো একটা বানানোর চেষ্টা করেন। ভুল করেও কেউ ডাউনলোড করবেন না, নাহলে শিখতে পারবেন না। আর আমি কোড দেখলে কিন্তু বুঝি কে ডাউনলোড করছেন, কপি পেস্ট বুঝি কিন্তু। সবই তো সত্যি ভাই, মিথ্যা কোনটা? কি ব্যাপারে কাজ করে না কেন? এই যে বুটস্ট্র্যাপ 5 আলফা কিন্তু এখনো লঞ্চ হয়নি গাইস, দৌড়ায় লাভ নাই। এই যে আলফা, যেটার কথা বলতেছে সেটা হচ্ছে এটা, কিন্তু ওরা ফাইনালি লঞ্চ মানে এখনো এটা দেখায়নি। যে জিনিসগুলো চেঞ্জ করেছে সেটা কথা বলছে। তবে বুটস্ট্র্যাপ বুঝতে গেলে আপনাকে স্যাস বুঝতে হবে ভালোভাবে, পরে আগে বুটস্ট্র্যাপ কনসেপ্টটা ক্লিয়ার করেন। আমি কি আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো নতুন করে? এটা চাচ্ছেন? বলেন।